একই বৃন্তে দুটো কুসুমের পক্ষে এখনো, যেটা তোমাদের নেতারা সব বলছে? এবং সেটা কোন কুসুম জানতে হবে, সেটাই তো বলছি, কোন কুসুম? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি বলছি, সেটা নিয়ে উত্তর দিয়ে দিচ্ছি। একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, একজন রোজ খুন হয়ে যাবে, একজন রক্ত স্নান। এই পরিবেশটা তো কাম্য নয় কোনো জায়গায়। আসলে আনসারুল্লাহ বাংলাও চায়, মমতা বন্দ্যোপাধ্যায় অখণ্ড বাংলাদেশের নেত্রী হন। সিপিএম বিজেপির জায়গাটা বিজেপি নিয়েছে, তৃণমূলের জায়গা স্টেবল আছে। কখনো রাজনীতি সাম্প্রদায়িক করার চেষ্টা হয়েছে, কখনো রাজনীতি নারদা সারদা উড়ালপুল ভাঙা নিয়ে করা হয়েছে। 16 ভার্সেস 21, তৃণমূলের জায়গা স্টেবল আছে। পোলারাইজেশনের রাজনীতিতে নিশ্চয়ই দেবাংশ বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় পূজাতেও আছে আবার আল্লাতেও আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ওভারটোন, যেটা সেই ওভারটোনে কিন্তু ইমাম ভাতাটাকে দিয়েই শুরু করেছিলেন পোলারাইজেশনের রাজনীতি। সেই ইমাম ভাতাটাকে কেন্দ্র করেই তার অ্যান্টিথিসিস হিসেবেই বিজেপি কিন্তু এই হিন্দুত্বের রাজনীতিটাতে নেমেছে। প্রকাশ্য করেছিল কল্লা কেটে নামিয়ে দেবো, তারপর জোট করেছিল, জিজ্ঞেস করে ও সাম্প্রদায়িক নয়, বলুক সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক নয়। 250 গ্রাম শাক কিনে 2 কেজির মাছকে ঢাকবার চেষ্টা করছে। যে বিদেশি বাংলাদেশিরা এবং রোহিঙ্গারা এসে এবার ভোটার কার্ড পেয়েছে, তৃণমূলের অজস্র যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা নিয়ে মানুষ রাস্তায় নেবে। এটাকে যদি আমাদের দেবাংশু ভাই বা তৃণমূল যদি না দেখে বা অস্বীকার করে, মালদা হোক, মুর্শিদাবাদ হোক কিংবা কাশ্মীর, আতঙ্কবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ, এদের কোনো নির্দিষ্ট ধর্ম হয় না, রং হয় না, জাত হয় না। একটাই রং ধর্মের জাত হয় এদের। এরা আতঙ্কবাদী, এরা জঙ্গি, এরা মানবতার শত্রু। তিনোর নামে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন আপত্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আমার পয়েন্টটা বলতে দাও, 1 সেকেন্ড। সবাই ভুল দেখে পয়েন্ট, দুটো পরে ভুল দেখে 1 সেকেন্ড। ছোটেননি মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ধরেছিলেন। কেন ধরেছিলেন? কারণ তোমরা মিডিয়া প্রচার করেছিলে জয় শ্রীরাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কটু গালাগালি করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই গালাগালিটার জন্য গেছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেউ শোনেনি। রুদ্রদা তখন শুনেছিলে, পরে তুমি শুনতে পাওনি, মনে ছিল। 1 সেকেন্ড, তুমি তখন শুনেছিলে। সবাই শুনছে, একটু বলেনি, আমি বলিনি। এমন কিছু কথাবার্তা বলছো যেগুলো শুনতে সুন্দর, লেকিন মানে পাড়ার মাঠের ঠাকুমা মাসিমারা তো তারা বিশ্বাস করছে না। এমন কিছু বলো, জোরে জোরে আঘাত করো, যেগুলো লোকে শুনতে পাবে, তা ইলেকশনের জন্য ভালো হবে। যদি মুসলমান সমাজের এত উপকারী মমতা বন্দ্যোপাধ্যায় করতেন, তো তাহলে ইমামদের দিয়ে লিফলেট বিলি করার প্রয়োজন তো হতো না। শূন্য থেকে কি খাতা খুলতে পারবে 26-এ কার্যত? কারণ কেন তোমরা 0-0 দুটো নির্বাচন, কার্যত 21-এও 0, 24-এও 0, আমি বলছি 19-এও 0। মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তিতে এমন হন, আরজিকারের নির্যাতিতাকে যে বডি পোড়ালো কাউন্সিলর, তাকে চেয়ারম্যানের পুরস্কার দিল। নাম জানি না ওইসব ব্যাপার, কিন্তু অত্যাচারিত হয়েছে বাংলাদেশে। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় রাস্তায় রাজনীতি থাকেন, কিন্তু বাংলাদেশের ইস্যুতে কেন যদি থাকলেন না? অনেক বক্তব্য রেখেছেন, প্রেস কনফারেন্স করেছেন, বিধানসভায় বলেছেন, কিন্তু রাস্তায় কিছুতেই উনি নামলেন না। একইভাবে মুর্শিদাবাদের ক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে প্রতিনিয়ত যে কোনো ঘটনা ঘটলেই চলে যেতেন, মুর্শিদাবাদের ঘটনা পরে তিনি কিছুতেই গেলেন। 80% হিন্দু থাকা, একের পর এক সিট তৃণমূল কংগ্রেস। তার মানে কি? আমি বলছি খুব সহজ অঙ্ক। তোমরা বাঁকুড়া হারলে কেন? 90% হিন্দু, বাঁকুড়া হারলে কেন? তোমরা ঝাড়গ্রাম হারলে কেন? টোটাল কত পার্সেন্ট? তোমরা পুরুলিয়া মাত্র 15 হারলে কেন? এটা আমি কি করে বলবো? কে বলতে পারে? বিজেপি বলতে পারে? বিজেপি বলতে পারবে তারা কত পার্সেন্ট হিন্দু ভোট পায়? কেউ ভাই ভাই অভিষেক শুভেন্দু ভাই ভাই এক মিনিট তোমরা শুধু নাই চুপ করো না। আমরা নাই তো, অভিষেক শুভেন্দু চাকরি চুরিতেও নাই। আরে ভাই শুধু মেয়েদের উকিল তারা লাগাচ্ছে, আবার মানুষেরই পয়সায় তাদের পাপের জন্য যাদের চাকরি টলমল হয়ে গেল তাদেরকে ভাতা দিচ্ছে। আমি বলছি রুদ্রদার কোন বোতামটা কে চুরি করে নিয়েছিল আমাদের দলে, যার জন্য বিজেপিতে চলে গেল আমি জানি না। আমি যেটা চুরির জন্য বলে রেখেছি, এর মধ্যে
গাঁজা কেস দেওয়ার কথা বললো রুদ্রদা, আমি জানি না রুদ্রদাকে কোনোদিন গাঁজা কেস দিয়েছে কিনা, বাট আমি এইটুকু বলতে পারি রুদ্রদারা ওই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অজিত পাওয়ার থেকে শুরু করে বাকি নেতাগুলোর বিরুদ্ধে যে কেস ছিল সেক্ষেত্রে প্রশাসনকে ইউজ করার কথা কি মনে পড়ে না? নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। 26 যেখানে দোরগোড়ায় কার্যত নির্বাচনের অঙ্ক কষেই বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এগিয়ে চলেছে। আমরা যতই বলি যে 26-এর নির্বাচন দেরি আছে, কিন্তু না, এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনের অঙ্ক কষছে। যেমন একদিকে শাসক দল 3 বার তারা শাসন ক্ষমতায় এসেছে, তারপরেও কিন্তু চতুর্থবার তারা কিন্তু হাতে কার্যত ওয়াকফ বিলকে কেন্দ্র করে কিন্তু তারা যখন সংখ্যালঘু ভোট ব্যাংকে তারা কার্যত নিয়ে কিন্তু এগিয়ে চলেছে। অপরদিকে বিজেপি হিন্দুত্বের রাজনীতি একদম দোরগোড়ায়, হিন্দুত্বের রাজনীতিকে তারা সম্বল করে কার্যত এগিয়ে চলেছে। পাশাপাশি বিরোধী দলের তকমাও তারা পেয়েছে। আর অপরদিকে বাম রয়েছে, তারা রাস্তায় থাকলেও কিন্তু ভোট ব্যাংকে কেন তারা জায়গা করতে পারছে না। 26-এর নির্বাচন নিয়ে কিন্তু আমাদের আলোচনা আজ তার প্রথম পর্ব চলবে এখন। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন শাসক দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র রুদ্রনীল ঘোষ, আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সৈকত গিরি। কথা বলবো একদমই যে প্রশ্নটা প্রথম থাকবে আমার দেবাংশুদার কাছে, যেখানে তোমরা 3 বার ক্ষমতায় এসেছো, চতুর্থবার তোমাদের হাতে এই মুহূর্তে ওয়াকফ মানে 30% ভোট তোমরা নিয়েই কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে আছো। তো সেই জায়গায় এখন মুর্শিদাবাদ কাশ্মীর জ্বলন্ত ইস্যু, সেটাই কি তোমাদের 26-এর নির্বাচনকে কাজে লাগাবে? এই ইস্যুটাকেই কি কাজে নিয়ে তোমরা এগোবে? দেখুন, প্রথম কথা হচ্ছে এই সমস্ত ন্যারেটিভ হচ্ছে বিজেপির ন্যারেটিভ। এই 30% ভোট নিয়ে নামা, আমরা 100% মানুষের সমর্থন নিয়ে রাস্তায় নামছি, আমরা 100% লোকের সমর্থন নিয়ে রাস্তায় নামছি। আমাদের চেষ্টাই 100% লোকের মধ্যে থেকে যত বেশি সংখ্যক মানুষকে আমাদের দিকে আনতে। কিন্তু তোমাদের যে দুর্নীতি রয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেটাকে কিভাবে রিমুভ করবে? আচ্ছা, আমি একটু বলে নিই, 3 মিনিট সম্ভবত বলার কথা। একদম। হ্যাঁ, তো এখন প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমরা এই আপনি শুরুতেই তুমি তোমার ইন্ট্রোডাকশনের সময় বললে তৃণমূল ওয়াকফ ইস্যুকে করে একদম মুসলিম ভোট ব্যাংককে সংঘবদ্ধ করে রাস্তায় নামছে। আমি যদি তোমায় বলি 30 তারিখ জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে, তৃণমূল কংগ্রেস জগন্নাথ মন্দিরকে নিয়ে নামছে। তো তৃণমূলের জগন্নাথ মন্দিরেও আছে, তৃণমূল ওয়াকফ ইস্যুতেও নামছে, তৃণমূল ইমামদের সঙ্গেও আছে, আবার তৃণমূল কংগ্রেস পুরোহিতদের সঙ্গেও আছে, তৃণমূল কংগ্রেস দুর্গাপুজোর উদ্বোধনে আছে, তৃণমূল কংগ্রেস মিডনাইট প্রেয়ারের নাট চার্চেও আছে, মধ্যরাত্রের প্রার্থনাতেও আছে 25শে ডিসেম্বর। এটা তৃণমূল কংগ্রেস। তৃণমূল দুর্নীতিতেও আছে। কথা হচ্ছে না, এটা তো আপনাদের বক্তব্য, আপনারা তো এই কথাগুলো বলছেন, আপনারা এই কথাগুলো তো 21 থেকে বলছেন। কি হলো, এই 21 থেকে 24 অব্দি তো টানা 4 বছর এই কথাগুলো বলে গেলেন। আপনার বহু দর্শকও দেখলো সেই কথাগুলো, কিন্তু 24-এ কি তার রেজাল্ট দেখেছেন? দুর্নীতিতে আছে, এই দুর্নীতি বিষয়টা দেখুন, কোনো জায়গায় ছোটোখাটো ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে সেটা নিয়ে আমরা আমাদের মতো করে রেকটিফাই করার চেষ্টা করেছি। আমরা অন্তত 50,000 কোটি টাকা, 10,000 20,000 কোটি টাকা দুর্নীতি করার পর তাকে চোর বলার পর তাকে আবার আমাদের সরকারের উপমুখ্যমন্ত্রী বানায়নি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিজেপি, শুনুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা যাদের বিরুদ্ধে যা অভিযোগ করেন, আমি শুধুমাত্র দুর্নীতি ইস্যুতে আজকে ডিসকাশন করবো না, প্রচুর আলোচনা হয়েছে এই বিষয়ে। আমাদের বক্তব্যের জায়গাটা খুব সহজ, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেছেন, মানুষকে সার্ভিস দিয়েছেন, আমাদের জনপ্রতিনিধিরা গ্রাউন্ডে মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছে। আমাদের দলের কর্মীরা মারা গেলে কেউ তার সঙ্গে শ্মশান ঘাটেরও যাত্রী হয়, কেউ মারা গেলে তার সঙ্গে কবরস্থানেরও যাত্রী হয়। আমাদের দলের কর্মীরা হাসপাতালের জন্য দৌড়ায় এবং মানুষকে ভর্তি করার জন্য আমাদের দলের কর্মীরা কারোর বাড়িতে আগুন লাগলে জল নিয়ে দৌড়ায়। এটা তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল কানেকশন মানুষের সঙ্গে গ্রাসরুট লেভেল, এটা দলীয়। আর সরকারগতভাবে আমরা আমাদের মতো করে কাজ করছি। বাকি যে ইস্যুগুলো ধর্ম ইত্যাদি নিয়ে টানা হচ্ছে, বাংলার মাটিতে তো 2016 নির্বাচন তৃণমূল জিতেছে। আজকে আপনারা বলেন তৃণমূল তো বিজেপি ভয় দেখিয়ে 30% সংখ্যালঘু ভোট নিয়ে যেতে। 2016 ইলেকশনে কোথায় ছিল বিজেপি আপনি বলুন? 3টে সিটে সীমাবদ্ধ ছিল পশ্চিমবঙ্গের মাটিতে। সেই 2016 নির্বাচনে তৃণমূল 211টা সিট পেয়েছিল বাম কংগ্রেসের বিরুদ্ধে। সেটা তো সাম্প্রদায়িক ইস্যু ছিল না? তৃণমূল 2011-এও 211, 2016-তে তৃণমূল 2021-এও 215। 4টে সিট যদি আপনি এদিক ওদিক বাদ দেন, সেম সিট। আর বিরোধীরা সেই 77 ছিল, 76 থেকে 78-এর মধ্যেই বসে রয়েছে। সিপিএম বিজেপির জায়গাটা বিজেপি নিয়েছে, তৃণমূলের জায়গা স্টেবল আছে। কখনো রাজনীতি সাম্প্রদায়িক করার চেষ্টা হয়েছে, কখনো রাজনীতি নারদা সারদা উড়ালপুল ভাঙা নিয়ে করা হয়েছে। 16 ভার্সেস 21, তৃণমূলের জায়গা স্টেবল আছে। ফলে আমাদের দয়া করে এটা বলবেন না যে উল্টো দিকে বিজেপি দেখিয়ে তোমরা ভোট নিচ্ছ। সেই অঙ্ক যদি হয়, আজকে বিজেপি যে রাজ্যে ক্ষমতায়, তার উল্টো দিকে যে বিরোধী দল আছে প্রত্যেকের সাথে পলিটিক্স বিজেপির বাইপোলার। কোন স্টেটটা বাইপোলার নয় আপনি বলুন তো? বিজেপি যেখানে ক্ষমতা, কেরালা বাইপোলার নয় এখন? বাম কংগ্রেসের জোটের সাথে বিজেপির তৃতীয় শক্তি হিসেবে আমরা চেষ্টা করেছিলাম, জায়গা পেয়েছি। উত্তরপ্রদেশ এখন সবার সাথে বিজেপির বাইপোলার নয়, মায়াবতী ধুলির সাথে হয়ে যায়নি। বিজেপি পলিটিক্সের ধরনই এটা, বিজেপি যেখানে যায় এমন পলিটিক্সের ধরন করে দেয়, সেখানে তৃতীয় চতুর্থ রাজনৈতিক দলের জায়গা থাকে না। এটা শুধুমাত্র তাদের ধর্মীয় জায়গা থেকে নয়, বিজেপি রাজনৈতিক জায়গাটাই এটা। এবং সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি, পশ্চিমবঙ্গে আমরা তো চাই বামেরা বেটার রেজাল্ট করুক, বামেরা লড়াই করুক, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বামেরা নিজে চায় না।
কি করা যাবে? বামেরা ইচ্ছাকৃত এমন কিছু স্ট্যান্ড নিচ্ছে যেখানে তাদের বাঁচাকুচা ভোটটাও বিজেপিতে চলে যায়। কারণ হচ্ছে ত্রিপুরায় তাদের সরকারটা তুলে দিয়েছে, বাংলায় 30% ভোট তুলে দিয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে তাদের নেতাদের যেন সারদা রোজভ্যালির মতো দুর্নীতিগুলোতে সিবিআইডি না ধরে, যেটা বাংলার মাটিতে তৈরি। এটা ডিল হয়েছিল একদম। 3 মিনিট সময় শেষ, আমি রুদ্রদার কাছে যাবো। রুদ্রদা, হিন্দু হিন্দু ভাই ভাই একদম জিকির তুলছেন কার্যত, কিন্তু আপনাদের রুট মানে যে গ্লাস রুট লেভেল, যে মানে সেখানে বুথ স্তরে আপনাদের 25% প্রার্থী যারা রয়েছে বা বুথের এজেন্ট যারা আপনাদের এই মুহূর্তে, সেইভাবে আপনাদের গ্রাউন্ড লেভেল তৈরি নয়। সেখানে আপনারা শুধুমাত্র হিন্দুত্বের জিকির তুলে, কাশ্মীরকে ইস্যু করে, মুর্শিদাবাদকে হাতিয়ার করে কিভাবে আপনারা এগিয়ে যাবেন, কিভাবে আপনারা এই 26-এ ক্ষমতায় আসবেন ভাবছেন? এখনো পর্যন্ত যা যা জ্বলন্ত ইস্যু আপনাদের হাতে রয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমি বলেইছি তৃণমূল কংগ্রেসের, কিন্তু আপনাদের তো আসল জায়গা যেখানে বুথে বসার লোক, সেইটাই তো আপনারা এখনো তৈরি করতে পারলেন না। আপনাদের নেতাদের মধ্যে এখনো আপনাদের রাজ্য সভাপতি নির্বাচিত হলো না, সেই সুকান্ত মজুমদার থাকবে কি থাকবে না, মানে এই যে এত কিছু সমস্যার মধ্যে যেখানে কেন্দ্র আপনাদের সাথ দিচ্ছে না, অনেক ক্ষেত্রেই এত দুর্নীতির ইস্যু আপনারা তুললেও কিন্তু কেন্দ্র আপনাদের সাথে নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, তারা কিছু ব্যবস্থা নিচ্ছে না। আপনাদের মধ্যেও ক্ষোভ উগরে উঠছে, কার্যত রাজ্যপাল নিয়েও আপনারা ক্ষোভ উগরে দিচ্ছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কিভাবে 26-এ নির্বাচন এগিয়ে যাবেন? সময় শুরু হচ্ছে 3 মিনিট। প্রথম কথা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে বুথের ক্ষেত্রে, ডেফিনেটলি বুথের ক্ষেত্রে কিছু দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতা হচ্ছে পারিপার্শ্বিকতার, সবার আগে এটা মাথায় রাখতে হবে। শুধুমাত্র বিজেপি কেন, যে কোনো মানুষ, আমাদের যারা শাসক দল রয়েছে তাদের যে যে অন্যায়গুলো রয়েছে, তারা যদিও দাবি করে বলে যে এগুলো ভুল কিন্তু একবার হয়। এটা কিন্তু পাড়ার ক্লাবে বসে ক্যারাম বা লুডো খেলা নয় যে আমি বারবার একই ভুল এমন রিপিট করে যাব যেখানে মানুষের ক্ষতি হয়ে যাবে। সেই মানুষ যে কোনো ধর্মের মানুষ রয়েছেন, যে কোনো পেশার মানুষ রয়েছেন, কিন্তু যখন সেই মানুষ অসহায়ভাবে এই শাসক দলের যে অন্যায় এবং যেটাকে রাজ্য সরকার লালন করছে, দেখুন চাকরি দুর্নীতি বলুন বা অন্যান্য যে দুর্নীতি রয়েছে, আমি সেগুলো আর বলতে চাই না, আমাদের সম্মানীয় যারা দর্শক তারা জানেন যে আপনি কোনো বিষয়ে কোনো কথা বললে পুলিশকে পাঠিয়ে আপনাকে গাঁজা কেস বা অ্যাটেম্প টু মার্ডার কেস বা এমন একটা আতঙ্কের পরিবেশ সাধারণ মানুষকেও তৈরি করে দেওয়া হয়, বা নিরপেক্ষ মিডিয়াকে তৈরি করে দেওয়া হয়, তারা সোশ্যাল মিডিয়ায় বা পাড়াতে চায়ের দোকানেও কোনো কথা বলতে পারে না। তার কারণ হচ্ছে আমাদের এখানের পুলিশ, তারা আইনকে রক্ষা না করে শাসক দলকে বাঁচাবার চেষ্টায় তারা ক্রাইম এবং ক্রিমিনালকে অপরাধ করছেন। সবাই দেখতে পাচ্ছেন। যারা ভারতীয় জনতা পার্টি করে আমাদের এখানে যে সংখ্যা ক্রমশই বাড়ছে, সেই সংখ্যা কিন্তু একটু আগেই যে তত্ত্বে দেবাংশু ভাই বলল যে সেটা কখনো পর্যন্ত শুধুমাত্র সিপিএম এর থেকে এসছে বা বামেদের থেকে এসছে এমনটা নয়। যদি তাই হতো তো তাহলে আজকে সবাই মিলে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এইভাবে কথাবার্তা বলতো না। এত লুট হয়েছে, আপনারা জানেন যে এত লুটের পরেও ধরে নিই যদি বিজেপির সংগঠন নেই, প্রায় 40% ভোট এই কয়েক মাস আগে যে নির্বাচন হয়েছে সেখানে মানুষ পেয়েছে। তার মধ্যে জানি তৃণমূলের কিছু ক্যান্ডিডেট যারা যারা এমন এমন উপকার করেছেন সমাজে, যা সেই সমাজে ঢুকে পড়ে মাইক্রোস্কোপ নিয়ে দেখলেও পাওয়া যায় না, সেখানে নাকি তারা 6 লাখ 7 লাখ ভোটে জিতছেন। তাহলে তো সেই রাস্তাঘাট সোনা দিয়ে মোড়া হতো, সেই অঞ্চলের যারা মানুষ তাদের জীবন জীবিকার তুমুল উন্নতি হতো। তা কি হয়েছে? তো তার মানে এখানে পুলিশি যে জাল বিস্তার করা রয়েছে, আইনের রক্ষা না করে শাসককে রক্ষা করবার জন্য পুলিশ এবং যারা ভোট গ্রহণকারী রাজ্য সরকারের কর্মচারী, তারা অন্যায় দেখেও চুপ করে রয়েছে। কেউ কেউ গুলিয়ে দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলে কথাটা বলে। জেনে রাখা ভালো যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সারা দেশে তৈরি হওয়া একটা স্বাধীন একটা সংগঠন, যে সংগঠন যে রাজ্যে ইলেকশন হয় সেই রাজ্যের প্রশাসনকেই বলে যে আপনাদের লোক দিন, অর্থাৎ নির্বাচনে থাকে ওই বিক্রি হয়ে যাওয়া, ওই ভয়তে থাকা পুলিশ বা অন্যান্য যে কর্মচারীরা রয়েছেন। এবার সেই সিস্টেমটাও
ভাঙবার সময় চলে এসছে। তাই আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ড আধার কার্ড জোড়া হচ্ছে। আমরা সবাই জানি যে বিদেশি বাংলাদেশিরা এবং রোহিঙ্গারা এসে এবার ভোটার কার্ড পেয়েছে। তৃণমূলের অজস্র যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা নিয়ে মানুষ রাস্তায় নেবে। এটাকে যদি আমাদের দেবাংশু ভাই বা তৃণমূল যদি না দেখে বা অস্বীকার করে, তাহলে তারা পরিষ্কার দিনের বেলায় সূর্যকে দেখে চাঁদ বলার চেষ্টা করছেন। তাই 26-এ বিজেপির প্রতি মানুষের সমর্থন। আমি বলছি ভুলে যাই আরজি কর, আমি ভুলে যাই এই কাশ্মীরে কি ঘটছে, কিন্তু অন্যায়কে কারা প্রশ্রয় দিচ্ছে, কারা ঘাতকদের রক্ষা করছে, এটা সাধারণ মানুষ দেখে নিচ্ছেন। তারা কোথায় ভোট দেবেন তারা জানে। একদম। রুদ্রদা টাইমসে আমার সঙ্গেই রয়েছেন সৈকতগিরি। একটাই কথা সৈকতদা, বলছে শূন্য থেকে কি খাতা খুলতে পারবে 26-এ কার্যত? কারণ কেন তোমরা 0-0 দুটো নির্বাচন, কার্যত 21-এও 0, 24-এও 0, আমি বলছি 19-এও 0। আমি বলছি একটা জিনিস সৈকতদা, এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের আস্থা অর্জনে আপনারা ব্যর্থ হচ্ছেন কেন? আমি বলছি যেখানে আরজি করে আপনারা এত মানুষকে আন্দোলনে নামালেন, রাস্তায় নামালেন, তবুও মানুষের উপর আপনারা আস্থা, মানুষ আপনাদের উপর আস্থা কেন অর্জন করছে না? কেন আপনাদের থেকে দূরে চলে গেছে? আপনারা 34 বছর শাসন করলেন, সেখানে দেখা যাচ্ছে মানুষ কেন আপনাদের উপর সেই আস্থা রাখতে পারছে না, বা আপনারা আপনাদের স্ট্যান্ড ক্লিয়ার করতে পারছেন না কেন এখনো পর্যন্ত? 26-এ কি পারবেন, না আবার শূন্যই থাকবেন? বিধানসভায় কি প্রতিনিধি পাঠানো যাবে, না নওশাদের সাথে হাত মিলিয়ে সেই একটাকেই পাঠাবেন? কি করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? না দেখো, প্রথমত হচ্ছে বিভাজনের রাজনীতিতে আমরা হাজারবার শূন্য হয়ে গেলেও তৃণমূলের বিজেপির মতন আমরা এই রাজ্যের মাটিতে কেন গোটা দেশের মাটিতে আমরা কখনো বিভাজন বিদ্বেষের মধ্য দিয়ে বিধানসভা লোকসভায় আমাদের সংখ্যা প্রতিনিধিত্ব রাখতে চাই না। আমাদের উত্তর খুব পরিষ্কার। ব্রিগেডের মাঠে বন্যা টুডু বলেছেন যে এই সময়ে দাঁড়িয়ে আমাদের রাস্তাঘাটে মিছিলে, তোমার বলার শুরুতেও তুমি এই কথাটা বারবার কোট করলে যে আমরা এত মানুষের সমাগম করতে পারি, কেন আমরা বিধানসভা লোকসভায় মানুষের সমর্থন আস্থা অর্জন করতে পারি না? এ কথা ঠিক, আমরা দুটো নির্বাচনে শূন্য হয়েছি, কিন্তু এই রাজ্য কেন গোটা দেশ সাক্ষী যে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি কিংবা এই রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস তারা একাধিক নির্বাচনে পরাজিত হয়েছেন। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় এক ছিলেন, আবার একটা সময় বিজেপি এক বিধায়ক থেকে একের পর এক নির্বাচনে শূন্য হয়েছিল। বিষয়টা সংখ্যার উপরে নয়, বিষয়টা হচ্ছে আজকে শাসক বিরোধী এই রাজ্যের মাটিতে একই টিমের হয়ে খেলছে, কখনো জামা পাল্টাচ্ছে, কখনো রং পাল্টাচ্ছে। দেবাংশু বলবার সময় বললো যে বামের একটা অংশের ভোটার তারা আজকে বিজেপি হয়ে গেছে। আমি জানি না এই প্যানেলের আলোচনাতেই ভোটারের নির্দিষ্ট কোনো রং হয় না, নাগরিকের অধিকার রয়েছে, সে তার মতন করে রাজনৈতিক মত নির্ধারিত করে। এই প্যানেলেই উপস্থিত রুদ্রদা একবার বামপন্থী ছিলেন, তারপর তৃণমূল হয়ে বিজেপি হয়েছেন, কিংবা ধরো দেবাংশু যে হাওড়া জেলা থেকে রাজনীতি করে, সে হাওড়া জেলাতেই তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া দুর্নীতিগ্রস্ত চোর বলে দাগিয়ে দেওয়া রাজীব বাবু কিন্তু হাওড়া জেলায় তৃণমূলের সমহিমায় পদে ফিরে এসেছেন। এখন মুশকিল হচ্ছে ভোট অঙ্কের বিচারে খুব সহজে এই অঙ্কগুলো যাচাই না করেই কোনো একটা ন্যারেটিভ সেট করা যায়। এ কথা ঠিক, এই বিভাজনের বিদ্বেষের ন্যারেটিভের মাঝখানে আমরা হয়তো মানুষের কাছে সেই আস্থা অর্জন করতে পারছি না, কিন্তু সরকারে যারা রয়েছে তারা কোন দায়িত্বটা পালন করছে? কাশ্মীর থেকে মুর্শিদাবাদ, তুমি যদি একটু খেয়াল করো, সরকারের যে দায়িত্ব পালন করা উচিত ছিল কেন্দ্রের বিজেপি সরকার, তার উচিত ছিল ঝন্টু শেখের বাড়িতে যাওয়া। এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তার উচিত ছিল মুর্শিদাবাদ মালদায় শামসেরগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া। কিন্তু কি মডেল তারা উপহার দিচ্ছে গোটা রাজ্যের মানুষকে, গোটা দেশের মানুষকে? একটা রাজনৈতিক দল ক্ষমতায় থেকে সর্বদলীয় বৈঠকে ব্যর্থতা স্বীকার করে নেওয়ার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কেউ দায়ভার নিতে চাইছেন না, বিহারের নির্বাচনী প্রচারে ভোটের লাভের অঙ্ক বিচার করতে চাইছেন। একটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শামসেরগঞ্জে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও গোটা রাজ্যের মানুষের সামনে মন্দির মসজিদের রাজনীতিকে সামনে আনবার জন্য জগন্নাথ মন্দির উদ্বোধনকে ধাক্কানিনাদ করছেন। এতগুলো মানুষ, এতগুলো চাকরিহারা, তাদের সামনে যোগ্য অযোগ্য বিচার না করে জেলার পর জেলায় যারা করাপশন ডিপার্টমেন্ট অফ তৃণমূল কংগ্রেসের নাম শাখা দপ্তর খুলে এতগুলো চাকরি বিক্রি করলো, তারা আজকে ভাতার উপর নির্ভর করে একটা বেকার সম্প্রদায়কে রাস্তায় নামিয়ে দিয়েছে। একথা তো ঠিক, এই ভাতা ভিত্তিক বেকার সম্প্রদায়ের যে একটা হাহাকারের মাঝখানে এই কথা ঠিক যে ঝন্টু আলী শেখ থেকে পূর্ণম সাউ এদের মধ্যে বিভাজনের ব্যারিকেড তৈরি করে যারা হয়তো সাময়িক ভোট ব্যাংকের রাজনীতিতে সফল হতে পারছে, কিন্তু আমাদের স্থির বিশ্বাস বাংলার মানুষ, দেশের মানুষ এই আসল নকলের লড়াইয়ে তৃণমূল বিজেপির দল বদলের রাজনীতির মাঝখানে দাঁড়িয়ে আসল রুটি রুজির কথা আর যারা বলছে তাদের কাছেই মানুষ 26-এর নির্বাচনে ঘুরে দাঁড়াবে। মালদা হোক, মুর্শিদাবাদ হোক কিংবা কাশ্মীর, আতঙ্কবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ এদের কোনো নির্দিষ্ট ধর্ম হয় না, রং হয় না, জাত হয় না। একটাই রং ধর্মের জাত হয় এদের, এরা আতঙ্কবাদী, এরা জঙ্গি, এরা মানবতার শত্রু। তৃণমূল বিজেপি আগুন নিয়ে খেলছে। যারা জামাতকে মন্ত্রিসভায় বসিয়ে রেখে মনে করে যে মুসলিম মৌলবাদের মোকাবিলা করছে, তারা হয়তো 29% ভোট ব্যাংকে সন্তুষ্ট হতে পারে। যারা লস্করি তৈবার নেতাকে আইটি সেলের প্রধান করে সাময়িক পহেলগাঁও কিংবা পুলওয়ামার ঘটনাকে ধামাচাপা দিয়ে ব্যর্থতার নামে গোটা দেশ জুড়ে জাতীয়তাবোধের জিগির তুলে হয়তো সাময়িক ভোট ব্যাংকের জিগির তুলতে পারে, কিন্তু বাংলার মাটি, দেশের মাটি
আমাদের সংবিধান আমাদের শিখিয়েছে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের মানুষ তার একের পর এক ঐতিহ্যের সাক্ষী রয়েছে। ঠিক এর বাউন্স ব্যাক হবে, রিটার্ন ব্যাক হবে, মানুষ যখন ঐক্যবদ্ধ হবে। আমরা তাই স্লোগান দিয়েছি 26-এর নির্বাচনে আমাদের একটাই স্লোগান, মেহনতি মানুষের ঐক্য গড়ো, তৃণমূল বিজেপির দাঙ্গাবাজ মৌলবাদের বিরুদ্ধে মানুষের প্রতিবাদকে বিধানসভা লোকসভা নির্বাচনে রেজিস্টার করো। আমার সৈকতদার টাইম শেষ হয়েছে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যার। 3টে দলের মন্তব্য শুনলেন, একদম যথেষ্ট মানে কোট লাইন করে ওনারা বললেন যে কিভাবে এগোতে পারবেন, কার হাতে কি ইস্যু আপনি জানেন, এখন জ্বলন্ত ইস্যু। হ্যাঁ, যতই বলি আমরা 26 কিন্তু দূরে, কিন্তু না, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু 26কে লক্ষ্য করেই এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটা ইস্যুকে সেইভাবে কাজে লাগাচ্ছে। কিভাবে দেখলেন স্যার? 3 জনের কথা শুনলেন আপনি। ঠিক 1 বছর আগে 3 পক্ষ কে কোথায় দাঁড়িয়ে তার আমি একটা ছোট্ট অঙ্ক করছি। আমি বলবো যে শাসক দলকে যদি দেখি তাহলে শাসক দল কিন্তু 2021 থেকে আরও বেশি সংহত। এই কারণেই বলছি 21 আগে 2000 সাল থেকে কিন্তু শাসক দলের বিভাজন আমরা দেখিয়েছিলাম। একের পর এক নেতা বেরিয়ে যাচ্ছে, শুভেন্দু অধিকারীর মতন এত স্ট্রং লিডার বেরিয়ে যাচ্ছে, রাজীব বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাচ্ছে। এবার শাসক দল কিন্তু ঐক্যবদ্ধ চেহারা, যদিও মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য কখনো কখনো উঠে আসছে, সেটা চিন্তাগত পার্থক্য, সাংগঠনিক নয়। এবং একই সাথে দুটো মানে বড় নির্বাচন যদি দেখি 21-এর সাথে যদি আমি 24-এর তুলনা করি, তাহলে শাসক দলের ভোট ব্যাংক কিন্তু এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। এই 46-47%-এর কাছাকাছি ভোট কিন্তু তারা সবসময় পাচ্ছে। তবে আসনের দিক থেকে 215 থেকে কিন্তু লোকসভা নির্বাচনের কনটেক্সটে 190টা সেগমেন্টে তারা এগিয়েছিল, যেখানে বিজেপি তার আসন সংখ্যা 77 থেকে বাড়িয়ে 90 নিয়ে গেছিল এবং ভোট সংখ্যাও একটুখানি হলেও বেড়েছিল। এবং যদি ইস্যুর দিক থেকে দেখি শাসক দলের বিরুদ্ধে কিন্তু একটার পর একটা ইস্যু এসছে, বিশেষ করে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেটা পুরসভার দুর্নীতি হতে পারে, শিক্ষক দুর্নীতি হতে পারে। আগের অতীতের অভিজ্ঞতা বলে দুর্নীতিগুলো তেমন করে রেখাপাত করেনি, নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেনি। একই কি অবস্থা আগামী দিনে হবে, নাকি দুর্নীতি এখন মধ্যবিত্তকে প্রভাবিত করছে? নালে লোকসভা নির্বাচনে প্রায় 100-র কাছাকাছি পুরসভায় তৃণমূল পিছিয়ে থাকলো কেন? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বিজেপির জায়গা থেকে যদি আমি দেখি, এখানে একটা বলা দরকার, এফোর্টের জায়গা থেকে যদি দেখা যায়, তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু মানে তার একটা সহায়ক সংস্থা আইপ্যাকের মতো সংস্থা আছে, যেটা অন্য বিরোধী দলগুলোর নেই। এবং তৃণমূল কংগ্রেসের এফোর্ট কিন্তু যদি বলি দলীয় জায়গা থেকে, তাহলে ওরা হাফ চান্সকেও ফুল চান্স করার চেষ্টা করে, নেগেটিভকেও পজিটিভ তৈরি করার চেষ্টা করে। যার জন্য কোর্টের রায় যখন বেরোচ্ছে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রায় ভেঙে পড়ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কাউন্টার স্ট্র্যাটেজি সবসময় তৈরি করছেন, যাকে কিন্তু কম্প্যাট করতে পারছে না বিরোধীরা। এখানে 26,000 মানে শিক্ষকদের যে ব্যাপক দুর্নীতি তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা তুলেছিল, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বিরোধীদের ঘাড়ে কিন্তু দিতে পেরেছেন, এটা তার সাফল্য। কিন্তু একই সাথে বলতে চাই যে এফোর্টের দিক থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক এগিয়ে। একটা উদাহরণ পরিসংখ্যান থেকে বুঝতে পারবে যে গত লোকসভা নির্বাচনে 90,000 রাজনৈতিক কর্মসূচি পালন করেছিল বিভিন্ন দলগুলো। এটা রেজিস্টার্ড, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দেওয়ার তথ্য বলছি। তার মধ্যে একা তৃণমূল কংগ্রেস 45,000 কর্মসূচি নিয়েছিল, যেখানে বিজেপি নিয়েছিল মাত্র 27,000, আর বামেরা কিন্তু তার থেকেও কম নিয়েছিল, 20,000-এর কাছাকাছি। প্রতিদিন তৃণমূল কংগ্রেস যেখানে 600টা জনসভা বা কোনো কর্মসূচি নিয়ে কাজ করেছিল লোকসভা নির্বাচনে, সেখানে বিজেপির ছিল 277টা আর বামেদের 200টার মতো। ফলে এখান থেকে বোঝা যায় যে নির্বাচনী রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের যে প্রচেষ্টা, সেটা কিন্তু সর্বাত্মক প্রচেষ্টা। বিজেপির জায়গা থেকে যদি বলি, লোকসভার আসন কমেছে 2019-এর থেকে, কিন্তু ভোট একটু হলেও বেড়েছে, বিধানসভা সেগমেন্টে কিছুটা বেড়েছে, কিন্তু ওদের ট্রাইবাল ভোট ব্যাংকটা এবং যদি উত্তরবঙ্গের ভোট ব্যাংক, রাজবংশী কমিউনিটির ভোট ব্যাংক দেখি, ঝাড়গ্রামের যদি ট্রাইবাল কমিউনিটির ভোট ব্যাংক দেখি, সেটা যেমন ওদের 10 নেমেছে। একইভাবে তফসিলি জাতি, যেখানে 39টা আসনে 68টার মধ্যে তৃণমূল এগিয়ে আছে, সেখানে কিন্তু বিজেপি 10টা আসন পিছিয়ে আছে। ফলে দুটো মেইন সেগমেন্টে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে বিজেপি। মানে সম্ভাবনা যেটা তৈরি করতে পেরেছে এই লাস্ট 2-3 মাসের মধ্যে, আমি বলবো সেটা শুভেন্দু অধিকারী একেবারে হিন্দুত্বের মডেলটাকে সামনে রেখে কিন্তু হিন্দু জাগরণের হিন্দু হিন্দু ভাই ভাই যে স্লোগানটা তুমি বলেছিলে, যেটা যোগী আদিত্যনাথের যে মডেল, সেই মডেলটা কি তারা প্রয়োগ করতে চাইছে।
এবং আমি বলবো যে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বেশ কয়েকটা ভুল সিদ্ধান্ত কিন্তু এর জন্য দায়ী। প্রথমত মানে রাস্তার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস যখন হিন্দুরা অত্যাচারিত হয়েছে বাংলাদেশে, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় রাস্তার রাজনীতি থাকেন, কিন্তু বাংলাদেশের ইস্যুতে কেন যিনি থাকলেন না, অনেক বক্তব্য রেখেছেন, প্রেস কনফারেন্স করেছেন, বিধানসভায় বলেছেন, কিন্তু রাস্তায় কিছুতেই উনি নামলেন না। একইভাবে মুর্শিদাবাদের ক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে প্রতিনিয়ত যে কোনো ঘটনা ঘটলেই চলে যেতেন, মুর্শিদাবাদের ঘটনা পরে তিনি কিছুতেই গেলেন না। ফলে কোনো না কোনো জায়গায় কিন্তু বিজেপি গুলোকে এক্সপ্লয়েট করে হিন্দুত্বের যে রাজনীতি সেটাকে কিন্তু সংগঠিত করছে এবং হিন্দুত্বের রাজনীতির একটা সম্ভাবনা শুভেন্দু অধিকারী তৈরি করছে। কিন্তু শুভেন্দু অধিকারী যে শেষ পর্যন্ত মোদী অমিত শাহরা ছাড়বেন, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে দিল্লিতে কিন্তু এখনো মোদী ও অমিত শাহরা ফুল ফেজে কিন্তু সিগন্যাল দেয়নি। শুভেন্দু অধিকারী বহু ইনিশিয়েটিভ নিয়েছেন, কিন্তু কোনো ইনিশিয়েটিভ কিন্তু না নরেন্দ্র মোদী সমর্থন করেছে, না অমিত শাহ। কয়েকটা উদাহরণ দিই, আইএসদের রিফর্ম বিল মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন, নরেন্দ্র মোদী আটকে দিলেন, অমিত শাহ চেয়েছিলেন বিলটাকে পাস করানোর প্রশ্নে। একইভাবে সিবিআই তদন্ত, মানে যে কারণে সুজয় কৃষ্ণ ভদ্র জেলে থাকেন সেই কারণে কিন্তু তার মালিক কিন্তু বাইরে থাকেন। আমি একটার পর একটা উদাহরণ দিতে পারি, একের পর এক কোর্টের রায়গুলোকে মানে কোর্টের বিচারকদের অভিমত ব্যক্ত করতে পারি যে যারা সিবিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, ইনক্লুডিং আরজিকর। একইভাবে বাম কংগ্রেসের দিকে যদি আমি তাকাই তাহলে আমি বলবো যে এই পোলারাইজেশনের রাজনীতিতে মানে নিশ্চয়ই দেবাংশু বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় পূজাতেও আছে আবার আল্লাতেও আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ওভারটোন যেটা, সেই ওভারটোনে কিন্তু ইমাম ভাতাটাকে দিয়েই শুরু করেছিলেন পোলারাইজেশনের রাজনীতি। সেই ইমাম ভাতাটাকে কেন্দ্র করেই তার অ্যান্টিথিসিস হিসেবেই বিজেপি কিন্তু এই হিন্দুত্বের রাজনীতিটাতে নেমেছে। এই পোলারাইজেশনের রাজনীতিতে বাম কংগ্রেসের খুব বেশি কিছু করার নেই। এবং রাস্তার রাজনীতিতেও আমি বলতে পারি যে বামেরা যে ধরনের রাজনীতি করলে মানুষের মনে রেজিস্টার্ড হবে সেই রাজনীতি কিন্তু মানে মোহাম্মদ সেলিম করেন না বা বাম নেতারা করেন না। মানে ধরো একটার পর একটা ইস্যু যখন এসেছে, বাম নেতারা কতগুলো টোকেন মিটিং মিছিল করেছেন, কিন্তু মানে নিজের জীবনকে বিপন্ন করে অনশন করা, ধর্ণা দেওয়া, নবান্ন অভিযান করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 তলা থেকে নামাতে বাধ্য করা, এরকম একটা আন্দোলনও করেনি যে আন্দোলনের মধ্যে থেকে মানুষের বিশ্বাস হবে না বামেরা শক্তি সঞ্চয় করেছে, আমরা তাকে বিকল্প শক্তি হিসেবে। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেবাংশুদা হাত তুলেছে, দেবাংশুদাকে বলতে দেবো, তারপর রুদ্রদা। আচ্ছা আমি বলছি আমাদের তো সবারটার উত্তর দিতে হবে। প্রথম কথা আমি সবারটা দিতে এবার নিজেদের মধ্যে না এই তো উত্তরগুলো তো দেওয়ার টাইম, নিজেদেরটা বলেছি। আমি প্রথমে বিশ্বনাথ দাস থেকে শুরু করি। প্রথম কথা হচ্ছে ইমাম ভাতা তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার 1-2 বছরের মধ্যেই স্টার্ট করেছিল, তখন বিজেপি বলে কোনো শক্তি উল্টো দিকে ছিলই না। এবং সেটাও স্টার্ট করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার ঠিক 1 বছর আগে হাওড়া থেকে একজন পোলিও পেশেন্ট ধরা পড়ার পর গোটা ভারতবর্ষ যে ব্ল্যাকলিস্টেড হয়ে গেছিল, সেটা মূল কারণ ছিল যে মাইনরিটি কমিউনিটিকে স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রামগুলিতে এঙ্গেজ করা এবং তার জন্য ইমামদেরকে ধরা, সেই কারণে তাদের একটা অ্যালাউয়েন্স দিয়ে করা। এটা ছিল মূল উদ্দেশ্য, কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্য ছিল না, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশ ইস্যুতে রাস্তায় নামেননি মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে সব ইস্যুতে নামতে দেখা গেছে। বিশ্বনাথ দা রাজনৈতিক বিশ্লেষক, তিনি রাজনীতিকে আমাদের চেয়ে অনেক বেশি এবং পুরনো সময় ধরে ফলো করেন। বিশ্বনাথ দা আমাকে একটা এক্সাম্পল দিন যেখানে কোনো আন্তর্জাতিক বিষয় মমতা ব্যানার্জি মিছিল করেছেন, ভারতবর্ষের ইস্যুর বাইরে কোনো রাজ্যের দেশের ইস্যুতে মিটিং করেছেন? করেননি। আমরা তৃণমূল কংগ্রেস করি না, বরং আমাদের এটা ওপেন স্ট্যান্ড যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের স্ট্যান্ডকে সাপোর্ট করবো যে কোনো আন্তর্জাতিক ইস্যুতে। ফলে দিদি কখনো করেননি, আজকে হঠাৎ বাংলাদেশ নিয়ে করবেন কেন? উল্টে বিধানসভায় দাঁড়িয়ে যখন বাংলাদেশের কিছু কুচো চিংড়ি তারা বলা শুরু করেছিল যে কলকাতা দখল করে নেবো, বিহার দখল করে নেবো, তখন গোটা ভারতের মধ্যে একমাত্র পলিটিক্যাল স্টেট চিফ বা দেশের চিফ যদি বলি যার মধ্যে থেকে প্রতিবাদ উঠে এসেছিল, বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনারা এলে কি আমরা চুপচাপ বসে থাকবো? মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা মতো বলবে। নাম্বার 3, আমি একটু শেষ করিনি। বিশ্বনাথ একটা কথা বললেন, লোকসভায় বিজেপির আসন কমলেও কিন্তু ভোট বেড়েছে। আমি বলছি না, বিজেপির ভোট 2019-এর তুলনায় 2% কমেছে, বিধানসভার তুলনায় বিজেপির ভোট 1% বেড়েছে। লোকসভার কম্পারিজন কিন্তু বিজেপির ভোট 1% কমেছে। বিজেপির ভোট বাড়েনি? না 19-এর তুলনায় কমেছে। 39% ভোট দিয়েছে। 19-এ বিজেপি 40% পেয়েছিল, এবার 39 পেয়েছে, আর 21-এ 38 পেয়েছিল, এবার 39 পেয়েছে। 21-এর তুলনায় 1 বেড়েছে, 19-এর তুলনায় 1 কমেছে। এবার আমি বলি, বিশ্বনাথ আরো একটা কথা বললেন যে মিডিল ক্লাস তৃণমূলের থেকে সরে যাচ্ছে, পৌরসভা এলাকাগুলোতে তৃণমূলের কম ভোট পাওয়া লাস্ট লোকসভা নির্বাচনে বিশ্বনাথ থেকে মনে করিয়ে দিতে চাই, বিশ্বনাথের কাছে এর চেয়ে বেটার ডেটা আছে। 2019-এর লোকসভা নির্বাচনে এর চাইতে অনেক বেশি মিউনিসিপ্যালিটিতে
আর অনেক বেশি ব্যবধানে আমরা পিছিয়ে ছিলাম, সেই তুলনায় আমরা অনেক রিকভার করেছি। একটা কারণ হচ্ছে সাধারণত টাউন এলাকাগুলোতে বিধানসভা আর লোকসভার পরিপ্রেক্ষিতে আলাদা আলাদা করে ভোট দেওয়ার মানুষের সংখ্যা অনেক বেশি হয় দেন গ্রাম। এটা বিশ্বনাথ আমার চাইতে অনেক বেটার জানেন এবং বিশ্বনাথদের থেকেই আমার এটা শেখা। 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলি, আমি বিশ্বনাথ একসাথে এতগুলো না আমি তো না বললে হবে না, সবাইকে সময় মতো করে বলতে দিতে হবে। আমি সৈকতদারটা আছি, সৈকতদার পরে যাব, এবার রুদ্রদা কাউন্টারটা করে দেব। বিশ্বনাথ তাহলে আমি রুদ্রদারটা বলে নিও। হ্যাঁ রুদ্রদারটা বলে দিই। আচ্ছা বলে দিই, রুদ্রদারটা বলে দিই। প্রথম কথা না বিশ্বনাথ বললাম। এক নম্বর কথা হচ্ছে গাঁজা কেস দেওয়ার কথা বললো রুদ্রদা। আমি জানি না রুদ্রদাকে কোনোদিন গাঁজা কেস দিয়েছে কিনা, বাট আমি এইটুকু বলতে পারি রুদ্রদারা ওই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অজিত পাওয়ার থেকে শুরু করে বাকি নেতাগুলোর বিরুদ্ধে যে কেস ছিল সেক্ষেত্রে প্রশাসনকে ইউজ করার কথা কি মনে পড়ে না? 2 নম্বর কথা হচ্ছে যে গাঁজা কেস দিয়ে ঢুকিয়ে দেওয়ার কথা বললো প্রতিবাদীদের, আমি ডক্টর কাফিল খানের কথা মনে করিয়ে দিতে চাই, রামচন্দ্র গুহদের কথা মনে করিয়ে দিতে হবে, বলতে দিতে হবে। আর লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আমি সবকটা নোট করা আছে। এবং ফাইনালি রুদ্রদা যে কথাটা বলেছে যে তৃণমূল কংগ্রেস দুর্নীতি ফুর্নীতি ইত্যাদি ইত্যাদি নিয়ে সবকিছু নিয়ে আমি লাস্ট কনক্লুশনে এই কথাটা বলবো রুদ্রদার কাউন্টারে, সৈকতদারটা বাকি রইল আমার। সেটা হচ্ছে এই যে ইস্যুগুলো আজকে বিজেপি তুলছে তার মধ্যে একটাও আপনি বলতে পারবেন না 21 আর 24-এ না তোলা কোনো নতুন ইস্যু তুলছে, নতুন ইস্যু কিছু নেই। তাহলে এগুলো দিয়ে তো অলরেডি টেস্টেড বিজেপি ডিসাইড। প্রথমত তো হচ্ছে যে দেবাংশ তার নিজের দায়িত্ব পালন করতে নেমেছে, এটা খুব স্বাভাবিক, কেউ করবে। এতক্ষণ ধরে যে কথা আমাদের যারা দর্শক রয়েছেন, যারা শুনছেন, সবাই বলতে পারছে অধিকাংশ জনই পশ্চিমবঙ্গে থাকেন, বাইরে কিছু লোক থাকেন। এই আলোচনা থেকে তারা পরিষ্কার দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারছেন যে কে 250 গ্রাম শাক কিনে 2 কেজির মাছকে ঢাকবার চেষ্টা করছে। এর বাইরে কিছু বলবার নেই। শুধু একটাই বলবো যে ইমাম ভাতার প্রসঙ্গে, যে ইমাম ভাতাটা যে কারণে দেওয়া হয়েছে তার মধ্যে কোনো অসুবিধার জায়গা ছিল না, কিন্তু যখন মুসলমান অনগ্রসর সমাজ যারা পড়াশোনা শিখে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যে কোনো বড় কোনো কিছু হবার জায়গায় যেতে পারে, সেই জায়গায় তাদেরকে না উন্নীত করে যখন শুধুমাত্র মাদ্রাসার এডুকেশনের জন্য প্রায় 600 মাদ্রাসা খুলে দেওয়ার কথা বলা হয়, তো এটা স্পষ্ট হয়ে যায় যে আসলে এই যে প্রায় 8000 স্কুল যে বন্ধ, সেটা না খুলে আমাদের মুসলমান বাচ্চারা যারা তাদের পিছিয়ে পড়া অর্থনৈতিক সমাজকে না তুলে ধরুক, যেন তারা শুধুমাত্র উলেমা মৌলানা হয়ে থেকে যাক, এটা কোন মুসলমান সমাজের উন্নতি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তা স্পষ্ট। এবং যে কারণে একটা বড় অংশের ইমাম তারা লিফলেট বিলি করে মুসলমান সমাজের কাছে যে তৃণমূলকেই ভোট দাও। 2024-এ ঘটেছে এই ঘটনা। যদি মুসলমান সমাজের এত উপকারী মমতা বন্দ্যোপাধ্যায় করতেন, তো তাহলে ইমামদের দিয়ে লিফলেট বিলি করার প্রয়োজন তো হতো না। প্রয়োজন রয়েছে, তার কারণ হচ্ছে এই রাজ্যে কেন্দ্র সরকার ধর্মীয় নিরপেক্ষভাবে সারা দেশ জুড়ে মানুষের জন্য যা যা প্রকল্প পাঠাচ্ছে, আবাস টাবাস যাই খুশি হোক না কেন, সেগুলো কিভাবে পশ্চিমবঙ্গে চুরি হচ্ছে তা আমি আমার মুখ দিয়ে নতুন করে বলবো না, আমাদের দর্শকেরা জানেন। এবং তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ দিয়ে ধরান না। তারা যখন মানুষের অভিযোগ হয়, তারপর যখন কোর্ট ইন্টারফেয়ার করে, তখন তারা ধরা পড়েন। তাতে বুঝতে পারা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে কি কারণে রেখে দিয়েছেন। এবং এই ইমামদের কাছেই কিন্তু মুসলমান সমাজ তারা সারিয়ায় মেনে চলে। তাদের জন্ম থেকে মৃত্যু, সম্পত্তির ভাগ থেকে পরিবারের সম্পর্ক কি না কি থাকবে, মৃত্যু দিন অবধি এই ইমামদের কথায় চলে। তাই যাদের চাল ডাল রেশন বাকি অন্যান্য হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের মতো এই রাজ্যের যে কোনো মানুষের মতো চুরি হয়েছে, তারাও চায়েরও তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে, কিন্তু ইমামরা পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে গেছেন। তারাই নিজেদের সমাজের গরিব মানুষের ক্ষতি করছেন। আমার শুধু একটাই কথা এই প্রসঙ্গের জায়গা দিয়ে বলবো যে দেখুন, এই যে কালচারাল সেন্টারের নাম করে যে জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ ধাম, সমুদ্রের জল নোনতা, হলুদ বালি পড়ে আছে মানেই আমি জগন্নাথ দেবকে পুরীর মতো করে প্রতিষ্ঠা করে দিলাম, তাতেই জগন্নাথ দেবের পুরো সমস্ত কিছু একেবারে সুন্দরভাবে সম্পন্ন হবে, এই চেষ্টা করা যেতেই পারে। কিন্তু মুশকিলটা হলো যে এই কালচারাল সেন্টারের নামে যেটা করা হয়েছে তার উদ্দেশ্য কি সবাই জানে। সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে যখন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, তো তখন পরিষ্কার তার ইন্টেনশন বুঝতে পারা যায়। দ্বিতীয় জায়গা হচ্ছে আরো বড় দুঃখের কথা যে যখন তিনি ওখান থেকেই প্রায় উস্কানি দেন যে একটা সম্প্রদায় যদি আন্দোলনে নেমে পড়ে আপনারা সামলাতে পারবেন, তো
তখন দুঃখ লাগে যে ওখানে তো তৃণমূলের নেত্রী নেই, তারা দেবাংশুদের সামনে এইসব বলতেই তিনি পারেন। কিন্তু মুশকিল হচ্ছে তিনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে আমরা এই কথাগুলো শুনতে চাই না। দেখুন, দুর্ভাগ্যজনকভাবে এটা আমরা জানি যে অন্যায় পশ্চিমবঙ্গে ঘটছে, যেভাবে কেন্দ্রীয় নানান সহায়তা, সেটা রেলের সম্প্রসারণের জন্য হোক, বা ধরুন এইমস খোলা নিয়ে হোক, বা অন্যান্য কাজের ক্ষেত্রে হোক, বা এই আয়ুষ্মান ভারত কার্ড এখানে চালু করার জন্য হোক, এরকম নানাবিধ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা যা হিন্দু মুসলমান সব ধরনের মানুষ আমার রাজ্যে পেতে পারে, সেই ক্ষেত্রে চূড়ান্ত একটা অসহযোগিতা রয়েছে। আজকে গুলশান কলোনির মতো দিকে দিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা এসেছেন, তৃণমূল তাদের হাতে পরিষ্কার কার্ড ধরিয়ে দিয়েছেন ভারতবর্ষের নাগরিকের, এবং এনআইএ বা রাজ্যের অন্য রাজ্যের পুলিশেরা এসে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন, অগ্নিকুণ্ডের ওপরে রেখে দেওয়া হয়েছে আমাদের বাংলাকে। আচ্ছা, একটা কথা, মুর্শিদাবাদে যে নারকীয় ঘটনাটা ঘটলো, যারা এই অদ্ভুতভাবে নিরীহ হিন্দুদের মারধর করলো, কচু কাটা করলো, তাড়িয়ে দিল ওখান থেকে, তাদের জন্য কি বার্তা দিয়েছিলেন সম্মানীয় মুখ্যমন্ত্রী? দুর্ভাগ্যজনক যে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো বার্তা তাদের ক্ষেত্রে দেননি, বরং এই মিছিল যিনি আয়োজন করেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, যা হিন্দুদের ধর্মীয় পতাকা, গাড়িতে মূর্তি, ঠাকুরের মূর্তির ছবি দেখলে মারধর ভাঙচুর, এটা করাতে তিনি ফোন করে ধন্যবাদ জানিয়েছিলেন। আমার মনে হয় যে কোথাও একটা লড়াই করার নেচারে এসে কোথায় যেন তারা একটুখানি ভুলে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে তারা যে ভোট পায় 47%, তার মধ্যে মাত্র 17% ভোট দেয় হচ্ছে হিন্দু বা অন্যান্য সমাজ। 70% হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের ভোট, তার মধ্যে তৃণমূল এতক্ষণ দেবাংশু যে কথা বললো, আমি সবাইকে বলতে দেবো, আমি ডিবেটটা হইচই করতে চাই না। আমি সৈকতদাকে একটাই জিনিস, তুমি সৈকতদাকে যাওয়ার আগে আমি রুদ্রদাকে উত্তর দেবো না, আমি রুদ্রদাকে উত্তর দিচ্ছি না। আমি তোমাকে বলছি, আমার দুর্ভাগ্য যে তারা, আমি বলছি তারা বাকিদের ভোটটা পেল না কেন? রোজিনা ডিবেটের শুরুতে এটা বলেছি, যেহেতু দেবাংশুকে বেশি আক্রমণ সহ্য করতে হবে, ওকে একটু বেশি সময় দেওয়া, এটা তো ন্যাচারাল। বিশ্বনাথ এটা সমস্যা, কিন্তু এখন আক্রমণের জায়গায় কেউ আসে সবাই আমাকেই বলছে, কি বললো সিপিএম কিছু বলেনি, আমি ওটা বলছি না, আমি রুদ্রদাকে উত্তর দিচ্ছি না। আমি ওরা নিজেরা ঠিক করতে পারেনি, আমি বলছি, আমি রোজিনা তোমাকে বলছি যে আমি রুদ্রদার পয়েন্টটা দিয়ে অ্যাটাক করেছিলাম, তুমি বললে তুমি সিপিএম এর কাছে যাওয়ার আগে আমাকে সিপিএম এর কাউন্টারটা শুনে নেবে, তো ওটা আমি দুটো লাইনটা সৈকতদা বলে দিনালে লাভটা কি? সৈকতদা একটা কথা বলি, বন্যা টুডুর কথা সৈকতদা শুরুতে বলেছে, এই বন্যা টুডু দারুণ, আমার হেভি লেগেছে দেখে। বন্যা টুডু যখন বক্তৃতা দিতে উঠেছেন, উনি শুরুতে বললাম আপনারা ভালো আছেন, জনগণ বললে হ্যাঁ ভালো আছি, উনি তখন পাল্টা বললেন এ বাবা ভালো আছি বলতেন, বলুন দিদির বাংলায় খারাপ আছি। এটা হচ্ছে বন্যা টুডুর অ্যাকচুয়াল বক্তব্যের জিস্ট, বাংলার মানুষ ভালো আছে। 2 নম্বর কথা, পার্টি চেঞ্জের কথা বললেন, আমি শুধু সৈকতদা যেহেতু সিপিআই করেন মনে করিয়ে দিই, ওনাদের সময় সিপিআই থেকে যাকে খেদিয়ে দিত সিপিএম নিয়ে নিত, ফরওয়ার্ড ব্লক থেকে যাকে খেদিয়ে দিত আরএসপি নিয়ে নিত, ওটাও কিন্তু পার্টি চেঞ্জ, মেয়াদ উল্টো দিকে যাওয়ার কোনো ক্ষমতাধর শক্তি ছিল না, তাই কেউ যাতায়াত করতো না। আর 3 নম্বর পয়েন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় শামশেরগঞ্জ যাওয়া নিয়ে স্পষ্ট করে বলেছেন আমি মেয়ের ফার্স্ট উইকে যাবো, উনি যাবেন না এই কথাটা বলেননি, যেদিনকে আসছে অনেকদিন আগে এই কথাটা বলে দিয়েছেন। আর ভাতার ওপর ভিত্তি করে বেকার সম্প্রদায়, আমি শুধু সৈকতদাকে মনে করিয়ে দিতে চাই, পশ্চিমবঙ্গের মাটিতে বেকার ভাতা বলে যে একটা প্রকল্প হতে পারে, ওটা বামফ্রন্ট সরকারে স্টার্ট করে যাওয়া, এবং সেটাও এলাকার কমরেডরা বেছে বেছে পেতেন। না, প্রথমত হচ্ছে দেবাংশু প্রথমে বলবার সময় বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন সাম্প্রদায়িক রাজনীতি করেনি। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সাম্প্রদায়িকতার রাজনীতির বাইরে আর কোনো রাজনীতিটাই করেনি। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমাম ভাতার কথা কেউ বলেন, উনি ইমাম ভাতা করেছিলেন, দেবাংশু তার একটা পোলিওর লজিক খোঁজ দিয়ে দিল। কিন্তু কোন মুসলিম বলেছিল যে এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে, যে ভাই যে গরু দুধ দেয় সে গরু লাঠি খেতেও রাজি? আসলে আনসারুল্লাহ বাংলাও চায় মমতা বন্দ্যোপাধ্যায় অখণ্ড বাংলাদেশের নেত্রী হন, আবার আরএসএসও 11 সালে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হন। আবার লস্করি তো এবার একটা ইন্টারভিউ ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে বেরিয়েছে, তারা বলছে মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকলে আমাদের কোনো অসুবিধা নেই। বিচ্ছিন্নতাবাদ মোদী মমতাকে পছন্দ করে, কারণ বিচ্ছিন্নতাবাদ জানে মোদী মমতা থাকলে তাদের লাভ হয়। 2 হচ্ছে এই রাজ্যের মাটিতে অম্বিকেশ মহাপাত্র বলে একজন অধ্যাপক, যার একটা কার্টুন আকার অপরাধে 24 ঘন্টার মধ্যে তাকে পুলিশ বাড়ি থেকে তুলে আনতে পারে, অথচ এই রাজ্যের একজন সাংবাদিক ভয়ঙ্কর সেকুলারিজমকে আক্রমণ করলেও তৃণমূল কংগ্রেসের কারণে হিম্মত হয় না তার বিরুদ্ধে একটা এফআইআর করা। বিজেপি তৃণমূল আলাদা। তুমি আমাকে প্রশ্ন করছিলে না যে কেন তোমাদের ভোট কমছে ওদের ভোট বাড়ছে? বিজেপি তৃণমূলে শুধু ভোট বেড়েছে, ভোট তো বেড়েছে এই রাজ্যের দাঙ্গাবাজদের পক্ষে। তুমি যদি দেখো গোটা রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতি বেড়েছে, দাঙ্গার ঘটনা বেড়েছে, মানুষ খুনের ঘটনা বেড়েছে। হিন্দু বিরোধী বিজেপি, মুসলমান বিরোধী তৃণমূল আসলে নকল অভিনয় করছে। এই রাজ্যে আনিস খান থেকে মাদ্রাস সার্ভিস কমিশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় সবচাইতে বেশি সংখ্যালঘু নিগ্রহ হয়েছে। গোটা দেশে বিজেপির ক্ষেত্রে হিন্দু নিগ্রহ, দলিত নিগ্রহ সবচাইতে বেশি হয়েছে। আচ্ছা, বিধানসভার ভেতরে আমরা নেই,
কথার আওয়াজটা আরো জোরালো করতে পারে। আর তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী আদিবাসীদের সঙ্গে মঞ্চে আসতে গেলে গ্লাস করে ডাকতে হয়। এই দেশের মাটিতে আসলে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায় ওই রাজনীতিটা করতে চায় যে রাজনীতিতে উড়িষ্যায় বিজেডি চলে, যে রাজনীতিতে জেডিইউ চলছে বিহারে, যে রাজনীতিতে দাঁড়িয়ে আম আদমি পার্টি করেছিল মাঝখানে। আসলে বিজেপি ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে চাইবে যে রাজনীতি করলে এই রাজ্যে আরএসএস এর খুব সুন্দরভাবে বিস্তার লাভ সম্ভব হয়। তাই শুভেন্দু অধিকারীরা ঠিক যেমন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো লড়াই করতে পারবেন না, কারণ সারদা নারদা সব ভাগ পৌঁছেছে, ঠিক একইভাবে গোধরাকাণ্ডে গোলাপ ফুল পাঠানো মমতা বন্দ্যোপাধ্যায় আসলে দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে কোনো লড়াইটাই লড়তে পারবেন না। এবার আমি বলি, এবার তো আমার বলার টাইম ন্যাচারালি। প্রথম কথা হচ্ছে গোধরা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় গোলাপ ফুল কাউকে পাঠাননি। গোধরা কাণ্ডে নয়, মুখ্যমন্ত্রী পরবর্তীকালে তিনি জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায় কারোর সময় বলিনি আমরা এটাকে গোধরা কাণ্ডে পাঠানো বলে না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বুদ্ধবাবুকে 2008-এ ফুল পাঠান, তার মানে এটা নয় তিনি নন্দীগ্রামের শুভেচ্ছা জানিয়ে পাঠিয়েছেন। দ্যাটস নট দ্য থিং। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে রুদ্রদা একটা খুব সুন্দর সুন্দর কথা বলছেন। তার মধ্যে একটা বলেছেন বালি সমুদ্র, তার মানেই একটা জগন্নাথ মন্দির দাঁড় করিয়ে দেওয়া যায়, তাতে কি আর সত্যি সত্যি হয়? তা আমি বলছি একই তত্ত্ব তো খাটে। শুভেন্দুবাবু কদিন আগে নন্দীগ্রামের রাম মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, তো তাহলে ওটারও তো অর্থ বালি আর সমুদ্র তো নিয়ে আসেনি, মন্দির তো যেখানে রাম মন্দির তো বালি সমুদ্র বড় হয়েছে ধরুন হাওড়া রাম রাজা তলাতে। ঠিক আছে, আপনাদের কাছে তো আপনাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি রাম নাম শুনলে তো পালিয়ে যেতেন, চেঁচামেচি করতেন, গালাগাল বলতেন। এটাকে আমি এই প্রসঙ্গগুলো না এখানটাতে আনতে চাইছি না। আমার একটাই কথা, যেটা আমি সৈকতের কথা টেনে নিয়ে বলি, শুধু একটাই কথা, যে সৈকতদের এই সময় বোধহয় মনোনিবেশ করলে বোধহয় বেটার হয়, যে একটুখানি যাতে মানুষ বিশ্বাস করবে এমন একটা কথা বললে, সুন্দর সুন্দর কিছু কথাবার্তা বললে ওগুলো টেলিভিশন চ্যানেল এই সামনেই থেকে যাচ্ছে। ভাই অনেকগুলো তথ্য দিচ্ছে, না 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 খুব গন্ডগোলের জায়গা হচ্ছে, যে সেটা হচ্ছে যে এমন কিছু কথাবার্তা বলছো যেগুলো শুনতে সুন্দর, লেকিন মানে পাড়ার মাঠের ঠাকুমা মাসিমারা তো তারা বিশ্বাস করছে না। এমন কিছু বলো, জোরে জোরে আঘাত করো, যেগুলো লোকে শুনতে পাবে, তা ইলেকশনের জন্য ভালো হবে। যাই হোক, আমি এই একটাই, আমি আমার নিজের কাউন্টারের থেকে একটাই কথা শুধু বলবো, যে যেভাবে যারা চেষ্টা করছেন এই নো ভোট টু বিজেপি বলে সৈকতেরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরজিকর থেকে তার বিরুদ্ধে স্লোগান দিতে দেননি, অনেক কিছু কাণ্ড তারা তো ঘটিয়েছেন, ফলত সাধারণ মানুষ ওই প্রতিবাদী আন্দোলন থেকে নিজের আস্তে আস্তে সরে গেছেন, যেখানে চালাকি কোন একটা কিছু ঘটছে এরম দেখে থেকে। তো আমার নিজের একটা জিনিস মনে হয়েছে, যে দেবাংশু যেটা এস্টাবলিশ করতে চাইল একটু আগে একটা কথা বলে, যে পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে, আর আগে একদম বলেছিল যে পরিষ্কার পশ্চিমবঙ্গের দিন থেকে রাত অবধি যে কোনো ঘটনায় নাকি মানুষের পাশে তৃণমূলকে দেখতে পাওয়া যায়। আমি পরিষ্কার এখানে দাঁড়িয়ে আমি স্বীকার করছি সত্যি কথাই, যে দিন থেকে রাত, ঘুম থেকে ঘুমানো যাওয়া অবধি, ঘুমোবার পরে অবধি, অফিসে হোক বাথরুমে হোক তৃণমূল কংগ্রেসকে দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে যদি ঘড়ি আংটি বোতাম একটুও যদি খুলে রেখে দেয়, তো তাহলে কি করে তারা ঝেড়ে যাবে? যতক্ষণ না পর্যন্ত এরা মানুষের পাশে থাকতে পারবে, ওরা বিশ্বাস করে যে আমি কোনো কিছুই তস্করিটা করতে পারবো না। সেই কারণেই চোখের জল ফেলে হাজার হাজার মানুষ রাস্তায় বসে আছে, আর ওরা ভুল বুঝিয়ে আজকে লিস্ট, কালকে লিস্ট, কবে লিস্ট, তার আগে নিজেরা অপরাধ করে নিজেরা পরিষ্কার চাকরিগুলোকে সর্বনাশ করে দিয়ে সেই পয়সায়, মানুষের পয়সায় ট্যাক্সের উকিল তারা লাগাচ্ছে, আবার মানুষেরই পয়সায় তাদের পাপের জন্য যাদের চাকরি টলমল হয়ে গেল তাদেরকে ভাতা দিচ্ছে। আমি বলছি রুদ্রদার কোন বোতামটা কে চুরি করে নিয়েছিল আমাদের দলে, যার জন্য বিজেপিতে চলে গেল আমি জানি না। আমি যেটা চুরির জন্য বলে রেখেছি, আমি বলছি এর মধ্যে রুদ্রদা কতগুলো ফ্যাকচুয়ালি ইনকারেক্ট কথা বলেছে, সেটা আমার বলে দেখা যাবে পলিটিক্যাল আর্গুমেন্টের বাইরে গিয়ে। তৃণমূলে 48%, তৃণমূলে আমি বলছি শোনো ঠিক আছে, শোনো ঠিক আছে, আমি আমার পয়েন্টটা আগে বলছি। আমি বলছি এক সেকেন্ড, রুদ্রদা বলে 48% ভোটের মধ্যে তৃণমূল 30% মাইনরিটি ভোট পায়, আর বাকি 18% হিন্দু ভোটে চলে। আমি বলছি রুদ্রদা স্বাভাবিক একটু যদি স্টাডি করে ব্যাপারটা খুব সহজে বুঝবে যে একটা দল কোনোদিন লক স্টক এন্ড ব্যারেল একটা সম্প্রদায়ের ভোট পেতে পারে না।
এই যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর ডিভিশনে মেনলি ধরুন মাইনরিটি ভোটের একটা বড় অংশ কনসেন্ট্রেটেড, ওই এলাকা থেকে কিন্তু 3টে আসন তৃণমূল হেরেছে, 3টে আসন তৃণমূল জিতেছে, নাম্বার 1। নাম্বার 2, আবার আপনি যদি দেখেন 80%-এর ওপর যেসব হিন্দু ডমিনেটেড সিট, তার মধ্যে 10%-এর কাছাকাছি হিন্দু মুসলিম থাকা বাঁকুড়া, তারপর ওই 15-20% বলছি আমি বলি, আমারটা আমি বলিনি, তোমার সঙ্গে বলি একদম। আমি বলছি মোর দ্যান 80% হিন্দু থাকা একের পর এক সিট তৃণমূল কংগ্রেস। তার মানে কি? এক সেকেন্ড, আমি বলছি খুব সহজ অঙ্ক। তোমরা বাঁকুড়া হারলে কেন? 90% হিন্দু, বাঁকুড়া হারলে কেন? তোমরা ঝাড়গ্রাম হারলে কেন? টোটাল কত পার্সেন্ট? তোমরা পুরুলিয়া মাত্র 15,000 হারলে কেন? এটা আমি কি করে বলবো? কে বলতে পারে? বিজেপি বলতে পারে? বিজেপি বলতে পারবে তারা কত পার্সেন্ট হিন্দু ভোট পায়? কেউ বলতে পারে না। কি মুশকিল? কেউ বলতে পারে না। তাহলে কত পার্সেন্ট পায়? না, আমি বলছি বিশ্বনাথও বলতে পারবে না কেউ। এটা আন্দাজ, এটা আন্দাজ হতে পারে যে কোনো ভোটার ভোট দেওয়ার সময় এটা এখনো আধার কার্ড কানেকশন করে ভোট হয়নি, কোন ধর্মের লোক কাকে ভোট দিচ্ছে এটা জানা যাবে। মানে এগুলো বিভিন্ন সার্ভের ভিত্তিতে বলা যায়। আমার বলার সময় আমি ইস্যুতে যাবই না, ছোট করে কয়েকটা বিষয় আমি তোমায় বলতে চাই। যে তৃণমূল কংগ্রেস যেখানে 100%-র মধ্যে পরীক্ষা দেয়, বিজেপি কিন্তু 70%-এর মধ্যে পরীক্ষা দেয়। অর্থাৎ মানে টোটাল মার্কস 100-র মধ্যে পরীক্ষা দিয়ে তৃণমূল ভোটটা পায়, আর বিজেপি কিন্তু 70% নম্বরে পরীক্ষা দিয়ে ভোটটা পায়। এবং তুমি যদি মানে বিজেপি যেটা ক্লেম করে, আমাদের অভিজ্ঞতাও বলে মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, তাহলে বলা যায় যে 2021-এ প্রতি 100 জন হিন্দুর মধ্যে 54টা ভোট বিজেপির পক্ষে গেছে, আর লোকসভা নির্বাচনে প্রতি 100 জন হিন্দুর মধ্যে 55% ভোট বিজেপির পক্ষে গেছে। কিন্তু এটা কিন্তু সব নয়। আমি তোমায় বলছি, আজকের দিনে ধরো 1 বছর আগে আমরা চর্চা করছি কে কোথায় দাঁড়িয়ে আছে, তাহলে আমি কিন্তু দুটো তিনটে বড় বড় বৈশিষ্ট্য বলবো। একটা হলো 2021-এ বাম, কংগ্রেস এবং আইএসএফ তারা একটা জোটবদ্ধ অবস্থায় ছিল। এখন আজকের দিনে অর্থাৎ এই মাসে আমি দেখতে পাচ্ছি আইএসএফ তার মতন করে কর্মসূচি পালন করছে, কংগ্রেস তার মতন কর্মসূচি পালন করছে, নতুন সভাপতি বলেছে তারা বামেদের সাথে সমঝোতা করবে না। ফলে এই যদি আলাদা আলাদা ভাবে বাম, আইএসএফ বা কংগ্রেস লড়াই করে, আমার কিন্তু ডাউট আছে যে কতটুকু থার্ড ফোর্স হিসাবে তারা মানে 26-এর নির্বাচনে লড়াইয়ে নামবে। এটা যেটা সেটা হলো যে দেখো, এটা ফ্যাক্ট যে মানে 3 মাস আগেও মনে হচ্ছিল তৃণমূল কংগ্রেস এবং কুণাল ঘোষ থেকে শুরু করে একাধিক লোক বলছিল যে আমরা 250-এর উপর আসন পেয়ে জয়ী হব, এবং তৃণমূলের থেকেও কিন্তু এটা ধারাবাহিকভাবে বলা হচ্ছিল। আমরাও কিন্তু কোনো জায়গায় বলছিলাম, আমি সুময় আমরা কিন্তু বলছিলাম যে কার্যত 26-এ একতরফা ভোট হতে যাচ্ছে। কিন্তু এই সম্ভাবনাটা হঠাৎ করে দেখা দিল বাংলাদেশের ইস্যু আসার পরে। হিন্দুত্বের প্রশ্ন, হিন্দু ভোটারদেরকে আলাদা কিন্তু বিজেপি বার্তা দিতে পেরেছে, এবং একই সাথে একটার পর একটা ঘটনা যেভাবে ঘটছে তাতে হিন্দু ভোটের একটা পোলারাইজেশনের কিন্তু আজ আমরা করতে পারছি। এটা কতটুকু গিয়ে দাঁড়াবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি বসে থাকবেন? একেবারেই না। জগন্নাথ ধামকে কেন্দ্র করে অর্থাৎ দীঘাতে জগন্নাথ ধামের উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যে তিনি সারা রাজ্য জুড়ে প্রচারে নেমেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টার দেওয়ার চেষ্টা করবে, দেবাংশুরও কাউন্টার দেওয়া, কিন্তু যদি কাউন্টার ঠিক মতো না হয় তাহলে হিন্দু ভোটের পোলারাইজেশনের 2-3টে নমুনা তোমাকে সম্প্রতি বলছি। হরিয়ানাতে যেভাবে হিন্দু ভোটের পোলারাইজেশন আমি দেখলাম, মহারাষ্ট্রে যেভাবে হিন্দু ভোটের পোলারাইজেশন দেখলাম, বাংলাতে কিন্তু তার যদি মানে ছিটেফাটাও হয় তাহলে কিন্তু বলবো যে মানে যথেষ্ট চিন্তার কারণ থাকতে পারে শাসক দল। আমার না শেষ হলো না, একই সাথে তোমাকে আমি বলতে চাই যে দেখো, শেষ পর্যন্ত ভোটটা হয় 4টা এম এর উপর: মানি পাওয়ার, মাসল পাওয়ার, মিস ইনফরমেশন এবং মিস ইউজ অফ গভর্নমেন্ট মেশিনারি। মানি পাওয়ারের দিক থেকে বিজেপি তৃণমূলের টক্কর হয়, কিন্তু তৃণমূলের লোকাল লেভেলে যে টাকা উঠে আসে, কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য থেকে ঠিকাদার থেকে, সেই টাকা কমব্যাট কিন্তু মানে বিজেপি করতে পারে। মানি পাওয়ারের দিক থেকে আমি বলছি বিজেপি কেন্দ্রীয় স্তরের মানে উপরের স্তরের মানি পাওয়ারের টক্কর
সমান সমান হয়, কিন্তু লোকাল লেভেলে যে ফান্ড তৃণমূল তৈরি করতে পারে নির্বাচন ওখানেই অনেকটা পিছিয়ে যায় বিজেপি বা অন্য দল। দ্বিতীয় হলো মাসুল পাওয়া। দেখো সরকারে দিয়ে যখন তাকে সিপিএম যখন ছিল মাসুল পাওয়া সিপিএম এর ছিল, এখন তৃণমূল কার্যত সব মাসুল পাওয়ারটা নিয়েছে। সঙ্গে যেটা হয়েছে যে পুরো পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনকে তৃণমূলীকরণ করতে পেরেছে, যেটা বারবার আমরা অভিযোগ করি যে তৃণমূলের মানে প্রশাসন এবং তৃণমূল এর মধ্যে তফাৎ করতে পারছি না। এক হচ্ছে আর মিস ইনফরমেশনের বিজেপি তৃণমূলের ধারে কাছে কেউ নেই। বামেরা বিজেপিও প্রচুর মিস ইনফরমেশন ছড়ায় নির্বাচনের আগে, প্রচুর মানে যেগুলোকে আমরা প্রস্তুত বলি, একইভাবে তৃণমূল প্রস্তুতের একের পর এক ছড়ায়। এই যে মানে সাকেল তুমি জানো রিসেন্ট কি হয়েছে? জরিমানা হয়েছে তৃণমূলের এক সাংসদ যিনি শপথ নেওয়া সাকেল, এবং ফাইনালি আমি বলছি যে মেশিনারি গভর্নমেন্ট মেশিনারিটা নির্বাচনে কিভাবে ব্যবহার হয় যারা নির্বাচনে লড়েছে তারা জানে। বাম আমলেও ব্যবহার হতো, কিন্তু তৃণমূল ওটাকে একটা আর্ট ফর্মে নিয়ে চলে গেছে। আমি তিনটে কথা, এক হচ্ছে দেবাংশু বললো দক্ষিণ মালদা লোকসভার মধ্যে যে 7টা বিধানসভা তার 3টেতে লোকসভায় কংগ্রেস এগিয়েছিল, 3টেতে বিজেপি এগিয়েছিল, একটাতে সম্ভবত তৃণমূল এগিয়েছিল। মালদা মুর্শিদাবাদের দাঙ্গা, আর তুমি যদি গত লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করো তাহলে কংগ্রেস 11টা সিটে, সিপিএম সম্ভবত 3টে সিটে, আর বাদ বাকি তৃণমূল বিজেপির মধ্যে ভাগ হয়ে গেছিল। তুমি খুব ভালোভাবে যদি লক্ষ্য করো মুর্শিদাবাদ মালদাতেই দাঙ্গাটা হলো, যেখানে হিন্দু মুসলিম বাইনারি হলে মুসলমান ভোট কনসোলিডেটেড হলে লাভ কার তৃণমূলের, আর হিন্দু ভোট কনসোলিডেটেড হলে লাভ কার বিজেপি। তার মানে কংগ্রেসকে বিধানসভায় শূন্য রাখতে হবে, বিজেপি জিতলে জিতুক। এক। দুই, তুমি যদি দেখো দেবাংশু বললে বেকার ভাতার কথা, হ্যাঁ এই কথা ঠিক, আমরাও বেকার ভাতার পক্ষে ছিলাম, কিন্তু স্থায়ী কর্মসংস্থানের পর বেকার ভাতা। এমনটা নয় যে এসএসসি তে তালা মেরে রাজীব কুমার ওএমআর সিট পড়াবে আর শান্তনু কুন্তলরা সব ওই প্রমোটিং করবে ওএমআর সিটের মধ্যে দিয়ে হালখাতা বানাবে, আর বেকার ভাতায় গোটা রাজ্য জুড়ে মরে যাবে, কোন এসএসসি হবে না, প্রাইমারি হবে না, স্থায়ী কর্মসংস্থান হবে না। এটা আমরা করিনি কখনো। 3 নম্বর হচ্ছে ব্রিগেড, রুদ্রদাও বললো দেবাংশুও বললো, বন্যা টুটিদের কথা রুদ্রদা শুনতে শুধু ভালো লাগে না, 40 ডিগ্রি টেম্পারেচারে এসি ফেসি ছিল না, চড়া রোদের নিচে মানুষ বসেছিল। আজকে সাবজেক্টের একটাই ক্যাচলাইন, তোমরা মিডিয়াতে ভুয়ো প্রচারে অর্থ বলে জাল সুদের পয়সায় দেশি মদের পয়সায় নির্বাচন লড়ছো, লড়ো। উইকেট আমরা 26-এ দাঙ্গাবাজ আর চোরেদের বিরুদ্ধে ফেলবো, এটাই 26-এ। এবার আমার কথা বলো, আমি তো আমার পয়েন্টে কে বলা আজকের একটা কথা বলে এই জাতির উদ্দেশ্যে এই ধরনের কোন লজিকহীন ভাষণের জন্যই এই অবস্থা হচ্ছে ভাই সৈকত। তোমরা শুধু নাই চুপ করো না, অভিষেক শুভেন্দু চাকরি চুরিতেও নাই। আরে ভাই শুধু মেহনতি মানুষ আর বাকি কেউ মেহনতি না, বাকি অন্যান্য রাজনৈতিক দলে ব্রিগেডে যায় ছাতা ছাড়া সে মেহনতি নয়। এবার আমি অন্য সব মেহনতি। এবার আমি একটা কথা বলি, প্রথম কথা সৈকত একটা কথা বললো যে বাংলায় যেখানে ঝামেলা হয়েছে অশান্তি, সৈকত একদম ব্যোমকেশ বক্সির সাথে মিট করে এসছে আজকে ডিবেটে, যেখানে ঝামেলা হয়েছে ওই জায়গাতে তৃণমূল কংগ্রেস দুর্বল, পোলারাইজ করা হলে তৃণমূলের ভালো। আচ্ছা আমি বলছি সেম ওয়াকফ নিয়ে ঝামেলা ত্রিপুরাতে হয়েছে, ওখানে উল্টো দিকে দুটো পার্টি রয়েছে, আর কোনো অপোজিশন নেই বিজেপির বিরুদ্ধে, সেটা হচ্ছে বাম কংগ্রেস। তা ওখানে যে তাহলে ঝামেলাটা হলো, তো ওই যে ঝামেলার জন্য ঝামেলা অশান্তি যেটুকুই যা হলো না কেন, সেটার তো যদি মাইনরিটি ভোট যায় বিজেপির কাছে একটাই অপশন বাম কংগ্রেস যাবে, তো ওটা কি বাম কংগ্রেস করিয়েছে করানোর জন্য? না। 2 নম্বর কথা হচ্ছে, আমি বলছি 2 নম্বর কথা হচ্ছে যে আমি বিশ্বনাথ থেকে বলি, বিশ্বনাথ 2019-এও তো তাহলে তৃণমূলের মাসেল পাওয়ার ছিল, 2019-এ বিজেপি 40%, আমরা 43% হলাম কি করে, এত কাছাকাছি এলাম কি? আসলে মানুষ আমি বলছি 2019-এ তোমাদের যদি মাসেল পাওয়ারটা ইউজ না হতো তাহলে তোমরা হয়তো 5-6টা মাত্র লোকসভা পেতে। তোমরা যে একদমই না 24টা আসন পেয়েছো, 22টা আসন পেয়েছিলে এবং 44%-এর মতন ভোট, 43% ভোট পেয়েছিলে। সেটা কিন্তু তোমাদের ওই মেশিনারিটা আছে জন্যই। সিপিএম যেদিন মেশিনারি চলে গেল না, তারপরে জাস্ট কয়েক বছরের মধ্যে ওর ভোটটা সরে গেল। এবার আমি এটাই বলছি, আলটিমেটলি ক্ষমতায় একটা দল ভোটে জিতলে তার পক্ষে সমস্ত অ্যানালিসিস হয়, একটা দল হেরে গেলে তার পক্ষে সমস্ত অ্যানালিসিস হয়। আমি একটা কথা এখানে বলছি, আমি বলছি বিশ্বনাথ দা একটা কথা, আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা 2021-এর নির্বাচন একটা অ্যাডমিনিস্ট্রেশনের বড় অংশ আমাদের এগেইনস্টে কাজ করেছে বিশ্বনাথ দা।
আমি বলছি আচ্ছা বিশ্বনাথ দা, এটা বিশ্বনাথ দা একটা কথা বললেন যে একটা জিনিস বিজেপির সম্ভাবনা, সেটা হচ্ছে হরিয়ানা মহারাষ্ট্রে যেভাবে হিন্দু ভোট পোলারাইজ হয়েছে, আর যে এর আগেও যখন বিজেপি মহারাষ্ট্র হরিয়ানা জিতেছিল হিন্দু ভোটের পোলারাইজেশনের জন্যই জিতেছিল। দ্যাটস নট দ্য ম্যাটার। বাংলার মাটিতে আমি এর আগে বলছি দাদা এক সেকেন্ড, আমি কারোর সময় বলছি না তো, একটু দাঁড়াও। আমি আমার পয়েন্ট গুলো বলার তুমি সবাইকে দিচ্ছ, আমার বেলা এটা ঠিক না। আমি বলছি বিজেপি আর শিবসেনার জোট যেবার মহারাষ্ট্রে থাম্পিং মেজরিটি পায় 2019-এর লোকসভা বলবো 14 লোকসভা বলো, সেই সময় দাঁড়িয়ে মাইনরিটি এই মেজরিটি ভোটের পোলারাইজেশন হয়েছিল, এর আগে হরিয়ানাতে হয়েছে, আমি ওটা বলছি না। আর যে বাংলাতে এর আগে বিজেপি এই পোলারাইজেশনের পলিটিক্স করেছে, নতুন কিছু না। বাট আমার যে পয়েন্টটা মেন এখানে যেটা বলার দরকার সেটা হচ্ছে যেটা রুদ্রদা বলেছিল, সেটা হচ্ছে রাম নামে মমতা বন্দ্যোপাধ্যায় এই করতো সেই করতো। আমি বলছি, আমি এখানে একটা কথা বলি, রাম নামে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন আপত্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আমার পয়েন্টটা বলতে দাও, এক সেকেন্ড, সবাই ভুল দেখে পয়েন্ট, দুটো পয়েন্ট ভুল দেখে, এক সেকেন্ড। ছোটেননি মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ধরেছিলেন, কেন ধরেছিলেন? কারণ তোমরা মিডিয়া প্রচার করেছিলে জয় শ্রীরাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কটু গালাগালি করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই গালাগালিটার জন্য গেছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেউ শোনেনি। রুদ্রদা তখন শুনেছিলে, পরে তুমি শুনতে পাওনি, মনে ছিল তুমি তখন শুনেছিলে, সবাই শুনছে, একটু বলেনি, আমি বলিনি রুদ্রদা কমপ্লিট। আমি কারোর মাঝখানে বলিনি, আমি তো কমপ্লিট হোক। আমার কথা হচ্ছে ওই সময় রুদ্রদা আমাদের পার্টিতেই ছিল, তারপরে আমার সাথে সেপ্টেম্বর অক্টোবরে একসাথে ডিবেটও করেছে ইভিএম টিভিএম নিয়ে, তারপরে চলে গেছে, মানে আগে শুনেছিল রুদ্রদা, পরে ডিলিট হয়ে গেছে মেমোরি। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা স্পষ্ট, ইন্ডিয়া টুডেকে দেওয়া একটা ডিবেটেও 2021-এ অ্যাসেম্বলি ইলেকশন আগে বলেছিলেন যে আমার জয় শ্রীরামে কোনো আপত্তি নেই, কিন্তু কথাটা যদি জয় শিয়ারাম বলা হয় শুনতে বেশি ভালো লাগে। আমরা বাংলায় তো সবসময় মহিলা, আমরা বাংলায় তো সবসময় নারী শক্তিকে এগিয়ে রাখি, সীতারাম কথাটা শুনতে ভালো লাগে। 2 নম্বর কথা হচ্ছে আমরা যেটা একটা কথা বলি, আমরা খুশি হই, আমি বলছি আমরা খুশি হই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তা দিয়ে যান আর বিজেপি যখন তাকে ঘিরে ধরে জয় শ্রীরাম বলে, আমরা মনে করি বিজেপি ওই মহিলার মধ্যে রামচন্দ্রকে দেখতে পাচ্ছেন, যেটা আমাদের জন্য আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তিতে এমন হন আরজিকারের নির্যাতিতাকে যে বডি পোড়ালো কাউন্সিলর তাকে চেয়ারম্যানের পুরস্কার দিলেন, আমি জানি না ওই সব ব্যাপার, কিন্তু আমার ব্যোমকেশ বক্সি পরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর দেশ আর রাজ্যটা চালাতো, তাহলে মুর্শিদাবাদ মালদায় পহেলগাঁও হতো না। গোয়েন্দা দপ্তরটা গণতন্ত্রে পরিণত হয়েছে, দাঙ্গা করতে দিতে দেওয়া হয়েছে, সরকার চেয়েছে দাঙ্গা হয়েছে, সরকার চেয়েছে তাই জঙ্গি হামলা হোক। আমেরিকান আমি বলছি কথা বললো মাইনরিটিদের মধ্যে থেকে এই যে এলানে যান, এই শব্দটা একটা পপুলার শব্দ, যে কোনো খারাপ জিনিসের আমাকে যেমন পয়েন্টে পয়েন্টে কাউন্টার গুলো বলছে ডান দিকে করলে আমার ভালো লাগে, আমি বলি ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান যিনি এলানে যান বলেছেন যে কথাটা দেখানো হচ্ছে, এই এলানে যান তিনি বলেছিলেন বিজেপির ভিডিও তো দেখা যাচ্ছে, যে এতক্ষণ আমাদের দর্শকেরা যা যা শুনছেন, এরম তো নয় যে দর্শকেরা শুনছেন তারা কালকে পশ্চিমবঙ্গ দেখছেন গতকাল থেকে, এমনটা নয় না, তারা আমাদেরও দেখছেন অনেক আগে থেকে, তারা পশ্চিমবঙ্গের সমস্যাও দেখছেন অনেক আগে থেকে, তারা এটাও দেখেছেন যে কে দাঙ্গা থামাতে গিয়েছিল আর কে দাঙ্গা থামাতে যায়নি, তারা এটাও জানেন এবং দেখেছেন যে পশ্চিমবঙ্গের মানুষের যে দুর্দশা চলছে, যে চুরি জোচ্চুরি অন্যায় চলছে, তাদের হয়ে কারা কথা বলছে আর কারা সেই অন্যায়কে প্রশ্রয় দিয়ে চাপছে, কারা শিক্ষকের বুকে লাথি মারছে। শুভেন্দু অধিকারী দাঙ্গা লাগানো হয়ে গেল পক্ষে না বিপক্ষে? আচ্ছা আচ্ছা, দেবাংশু বলার সময় দেবাংশু রুদ্রদা বলছে, আর এখন রুদ্রদা দেবাংশু
না 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 দেবাংশুকে মিথ্যে কথা বলার গণতান্ত্রিক অধিকার আছে বলে। আচ্ছা থ্যাংক ইউ। আমি এবার বলি, রুদ্রদারা যে গণতান্ত্রিক অধিকার দিচ্ছে এটা থেকে আমরা সত্যি আপ্লুত, ভারতবর্ষের লোক বিশ্বাস করতে পারছে না। থ্যাংক ইউ। রুদ্রদারই মুখ্যমন্ত্রী হওয়া উচিত, আর কেউ কিন্তু বিজেপি পদপ্রার্থী আমি বলছি সৈকত লিবারেল লোক, এত লিবারেল লোক আমি বলছি রুদ্রদা একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে, সেটা হচ্ছে দাঙ্গা লাগানো। আমি বলছি রুদ্রদা একদম ক্লিয়ার বলুক, শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলো উস্কানিমূলক, ইয়েস অর নো। আমি শিল্পী রুদ্রনীল ঘোষের উত্তর চাইছি, শুভেন্দু অধিকারীর তৃণমূলের হতে পারে, তার মানুষ পরিচয়, দেবাংশু যদি কোনো প্রফেশন থাকতো সেটা তার পরিচয়, সবার একটা ব্যক্তিগত। শুভেন্দু অধিকারী উস্কানিমূলক বক্তব্য বলেছে কিনা? কোন উস্কানি? বিধানসভা থেকে মুসলমান বিধায়ক যারা জিতে আসবেন তুলে বার করে দেবো, ধর্ম তুলে, এটা একজন বিরোধী দল বলতে পারেন কি পারেন? অনেক বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আর বলবো না, এইটা বলতে পারেন কি পারেন? কোন প্রসঙ্গে হয়েছিল বিষয়টা, সেই প্রসঙ্গটাকে ভুলে গিয়ে যদি কেউ বলা হয় তাহলে তো সে চাপা দিচ্ছে। বলো। আমরা ট্রেনের মধ্যে একজন বয়স্ক মুসলমান ভদ্রলোক, তিনি একজন মেয়ের ভিডিও তুলছিলেন, সেটা বলেনি। আমি এইটাই তো জানবো, যে কারণে তুমি চেঁচাচ্ছ ওইটাই হচ্ছে কারণ। সবাই বুঝে না গাছের গোড়া কোথায় গিয়ে গিয়ে দিবা। যখন এই গন্ডগোলটা যখন হয়, এই যে মেয়েটি ছিল, যে পরীক্ষা দিতে যাচ্ছিল, যার ভিডিও তোলা হচ্ছিল, আমরা ওই সবাই জানে, না সবাই যেটা জানে না সেটা হচ্ছে যে এই মেয়েটির বিরুদ্ধে ওই ভদ্রলোক যিনি ভিডিও তুলছিলেন তার পক্ষে তৃণমূলের বিধায়কেরা দাঁড়াচ্ছিল এবং এফআইআর করতে যাচ্ছিল। ভালো করে এই দৃশ্য ভুললে তো হবে না। লোকাল, আমি আবার বলছি, ওখানকার শোনো, ওখানে রেল পুলিশের কাছে প্রথমে কমপ্লেন হয়, ঠিক আছে? পুলিশের তরফে কি অ্যাকশন হয়েছিল জানো? জিআরপির কাছেও গেছিল তারা। আমি বলছি ওই ঘটনা তৃণমূলের এমএলএ তৃণমূল ছিল না, গণশক্তি পেজে সৌখ্যাতরা বার করেছে। রুদ্রদা দেখো, তুমি এই কথাটা বলতে পারবে না হয়তো যে শুভেন্দু অধিকারী কতটা উস্কানিমূলক রাজনীতি করে। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে? আচ্ছা মানে আমি এক মিনিট শিক্ষা নিয়েছো 11 থেকে 16 থেকে 19 এই রাজ্যে দুর্নীতির ক্লাস আর দাঙ্গার রাজনীতির ক্লাস দুটোই মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরভাবে দিয়েছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর পয়সা আগামীর সালে দলটা করেছে। তোমাদের বাড়িতে রসিদ ছিল, তোমার বাড়িতে রসিদ, মোহাম্মদ সেলিমের কাছে রসিদ, মোহাম্মদ সেলিমের কাছে রসিদ। একটা ফুল থেকে দুটো ফুলের লড়াই, এর মাঝখানে দাঁড়িয়ে তোমরা বিউটিফুল, আমাকে ওর সঙ্গে ঝগড়া করতে তোমরা দিচ্ছ না। আমি বলছি একটা সহজ কথা, সেটা হচ্ছে 1 সেকেন্ড। শুভেন্দু অধিকারী বিজেপির একটা আভ্যন্তরীণ মিটিং চলছিল কোনো একটা ক্লোজ ডোর স্টেডিয়ামে, তার লাইভ টেলিকাস্ট হয়। তখন কোনো মুসলিম বয়স্ক লোকের ঘটনা ঘটেনি, বাংলাদেশ ইস্যু ফিস্যু কিচ্ছু আসেনি। তার আগে সেখানে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে উঠে কোনো একটা বাই ইলেকশনের রেজাল্টের পর বা লোকসভা ইলেকশনের পরে ইলেকশনটা ছিল, শুভেন্দুবাবু বক্তৃতা দিতে উঠেই বললেন, এর আগে বলেছি রাষ্ট্রবাদী মুসলমান, হাত জোর করে বলছি ভুল হয়ে গেছে, আর বলবো না, আপনাদের ভোট আমাদের চাই না। এটা কোনো ঘটনার উস্কানির পেছনে ছিল না। শুভেন্দুবাবু যে এই কথাটা বললেন, এটা কোথায় উস্কানি? সায়েন্স সিটি স্টেডিয়ামে তখন রুদ্রদা ছিল, আমি ছিলাম, এটা উস্কানিমূলক কি উস্কানিমূলক হবে রে ভাই? আমি যদি বলি যে পরিষ্কার তুমি আমাকে ভোট দিচ্ছ না, ঠিক আছে, আমি তোমাদের ভোট তাহলে চাই না। না রাষ্ট্রবাদী মুসলমান আর বলবো না, এটার অর্থ কি? কি ভোট দেওয়া না দেওয়া? রাষ্ট্রবাদী মুসলমান? আরে ভাই উনি বলেছিলেন, আমি কথাটা বলছি, একের পর এক যখন কেটে বাঁচিয়ে কে করবে? রোজিনা রহমান না রুদ্র? না ঠিক করে নিতে হবে, রোজিনা আগে ঠিক করে নিতে হবে, ডিফেন্সটা কে করবে? রোজিনা না রুদ্রনীল দা? এটা ঠিক করে নিতে হবে। আরে ভাই আমার একটাই কথা বলছি, তোমরা দুজন যদি এরকম করতে পারো অসুবিধা নেই, আই হ্যাভ নো প্রবলেম। না কেউ কোনো কিছু করছে আমরা একা খেলতে অভ্যস্ত। আবার বলে তোমার একা সম্পদ তো মিথ্যে ভাই, আমরা একা খেলি, তোমার একার সম্পদ তো মিথ্যে। তোমাদের সব আর আমাদের একটা হাওয়াই চটি পড়া মহিলা। আমি বলছি শুভেন্দু অধিকারী দাঙ্গা লাগানোর কথাবার্তা বলে বলছেন, না আমি বলছি রুদ্রদা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলে আপনারা নামলে সামলাতে পারবেন
সেটা তো অনেক আগে বলেছি, সেটা তো বিধানসভা থেকে অনেক আগে বলেছি। ভালো একটা কথা বলেছে, রুজিনার উত্তরটা জানা দরকার। তার আগে আমি একটা কথা বলে দিই, আমি যখন রুদ্রদাকে জিজ্ঞেস করলাম শুভেন্দু অধিকারীর দাঙ্গা লাগানোর নিয়ে কথা, কোথায় বলেছে শুভেন্দু অধিকারীকে, রুদ্রদাকে যখন জিজ্ঞেস করলাম শুভেন্দু দাঙ্গা লাগানোর কথা, রোজিনা পাল্টা আমাকে এই কোশ্চেনটা করলো মমতা বন্দ্যোপাধ্যায়, খুব ভালো কথা। না আমি একই কথা অনেক আগে বলে দিয়েছি, আমার কথা হচ্ছে রাষ্ট্রবাদী মুসলমান আর বলবো না, এপিজে আব্দুল কালামের মতো মুসলিম রাষ্ট্রবাদী নেই না, ঘন্টু শেখ মারা গেল অবশ্যই তারা, আর বলবো না এই কথার অর্থ। আরে ভাই যারা গন্ডগোল করছে, যারা গন্ডগোল করছে তাদের কি বলা হলে? তাহলে রুদ্রদা আমাকে একটা কথা তুমি জাস্টিফিকেশন দাও, তোমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো বললে তো, রুদ্রনীল এই শুভেন্দু অধিকারীর এই কথাটার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা তফাৎটা কি? দুটো তফাৎ রয়েছে, বলো স্পষ্ট করে তফাৎ বলো। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, সমগ্র মুসলমান যারা সমাজ রয়েছে তাদের উপরে তো একটা চরমাঘাত, একটা সমাজকে গরু বলে। মুসলিম ভোট কোথায় বলেছিল ওখানে প্রেস কনফারেন্সটা চালাও, মুসলমান সমাজকে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তো, কোথাও ওখানে বলেছেন, বলেনি, বলেছে। তোমাকে এই কথাটা মানতে হবে যে তোমরা শুধুমাত্র একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে উস্কাচ্ছ, ঠিক যে কাজ কোথায় উস্কাচ্ছে? আরে ভাই তুমি তো, আরে তোমরা তসলিমা নাসরিনকে তাড়িয়ে দিয়েছিলে ভাই, তোমরা তসলিমা নাসরিনকে এখান থেকে তাড়িয়েছিলে তো, তোমরা তাড়িয়েছিলে তো, ঠিক আছে তাড়িয়েছিলাম, ঠিক আছে না তুমি ড্রাইভার, তোমার লাইনে আমি কেন যাবো শোনা, তুমি আরে বাবা কাকে কি রাজনীতিটা করতে চাই? আরে ভাই তোমরা তাড়িয়েছিলে সেটা বলো। আমি অন্য কথা বলছি, এক সেকেন্ড আমি বলছি রুদ্রদা একদম কারেক্টলি তুমি বলো তো, শুভেন্দু অধিকারীকে তোমাকে এত জোরালো ভাবে ডিপেন্ড করতে হচ্ছে কোনটা উস্কানিমূলক, কোনটা সাম্প্রদায়িক, কোনটা আমি মোটেই করিনি, আমি মোটেই করিনি। তোমরা এক লাইন আমি বলছি, তোমার কি এটা মনে হয় না যে শুভেন্দু অধিকারী যখন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তৃণমূলের এই রাজ্যের যতগুলো হিন্দু নেতা চুরি দুর্নীতি করেছে, 619 কোটি টাকা চাকরি চুরি, ইডি প্রেস রিলিজ করেছে, তারপরে তোমরা বলবে যে হিন্দু হিন্দু ভাই ভাই ছোট ছোট বাস্তব ভাই ওই ছেড়ে দেবে? এটা কে বললো? এটা পরের লাইনটা কে বললো? পরের লাইনটা বামফ্রন্টের লাইন, আবার পরের লাইনটা বামফ্রন্টের, চোরে চোরে মারতো তো ভাই, আমাদের তো কিছু নাই, এই দিকে ডাকতে পারো। দেখো তোমরা কপর্দক শূন্য হয়ে দাঁড়িয়ে রয়েছো, তোমরা চাইতে পারো, আমরা চোর চাইছি। এবার স্যার একদম আপনি যে আলোচনাটা, আমি বলছি ধর্মের ইস্যুটাকে কেন্দ্র করে এখন মোটামুটি যে নির্বাচনের, দেখো মানে রাজনৈতিক দলগুলো তাদের মতো ইস্যু আলোচনা করবে, একদম তর্ক বিতর্ক হবে, কিন্তু আমাদের কনসার্ন 25 বছর ধরে আমার কনসার্ন ভোটে, সেটা হলো শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হবে তো, কারণ নির্বাচন মানেই পশ্চিমবাংলা মৃত্যু, নির্বাচন মানেই পশ্চিমবাংলাতে রাজনৈতিক, সেটা আজকে দেবাংশুদা শাসক দলের তরফ থেকে আছে হলো। আমার কাছে বিভীষিকা মনে হয় এক পঞ্চায়েত নির্বাচনে প্রায় 100 কাছাকাছি লোকের মৃত্যুর বিনিময় হয়েছে, এই যে লোকসভা নির্বাচন সেখানেও 8-10টা লোক মারা গেল। তাহলে আমি না ভয় পাই, শুধু মানে নির্বাচন মানেই আমাদের হিংসা মৃত্যু, এটা আমি দেখে দেখে ক্লান্ত। আমি একই সাথে ক্লান্ত যে ধরো আমাদের অন্য রাজ্যেও প্রচার হয়, কিন্তু আমাদের রাজ্যে যখন প্রচারের রাজনৈতিক দলগুলো নামে, এ ওকে মাথা পাঠিয়ে দিল, এর মিছিল আটকে দিল, এর মানে পুলিশ পারমিশন দিল না, একে পারমিশন একতরফা দিল, এই একটা অভিযোগ। আমাদের কাছে চিন্তার কারণ, আগের দিন রাত্রেবেলা গিয়ে মানে অপোনেন্ট এজেন্টকে মারধর করে বের করে দেওয়া, বুথের মধ্যে ঢুকতে না দেওয়া, বিশেষ অঞ্চলের ভোটারদেরকে আটকে দেওয়া, আমরা শুধু মানে এবং কাউন্টিং সেন্টারে পিটিয়ে তুলে দেওয়া, এই অভিযোগগুলো বছরকে বছর, এটা কেবলমাত্র দেবাংশুর আমলে নতুন করে আমি বলছি না, কিন্তু দেবাংশুর ইন্টেন্সিটি বাড়িয়েছে। মানে তুমি বলতে পারো দেবাংশুর কোনো উত্তর আছে যে কেন পঞ্চায়েত নির্বাচন 100 উপর লাশের বিনিময়ে পঞ্চায়েত নির্বাচনটা হবে? এর উত্তর আছে, কিন্তু বছরকে বছর আমাদেরকে দেখতে হবে গণতন্ত্রের নামে এক ধরনের, আমরা সবচেয়ে নিজেদেরকে অ্যাডভান্স মানে জাতি বলি, যে বাঙালি জাতি অ্যাডভান্স জাতি, কিন্তু সেই বাঙালি জাতি কিন্তু কখনোই গণতন্ত্রকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেনি। বারবার বাংলাদেশ হোক, পশ্চিমবাংলা হোক, ত্রিপুরা হোক, বাঙালি মানেই হলো অগণতান্ত্রিক চেহারা, হিংসাত্মক চেহারা, এবং বাঙালিরা কিন্তু গণতান্ত্রিক মানে শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন পরিচালনা করতে পারছে না। সেটা বাংলাদেশেও বারবার প্রমাণিত হচ্ছে, পশ্চিমবাংলাতেও অতীতেও প্রমাণিত হয়েছে, এখনও প্রমাণিত হচ্ছে। যারা গণতন্ত্রের নাম করে বিরোধী অবস্থায়, গণতন্ত্রের নাম করে ক্ষমতায় আসে, তারা স্বৈরাচারী হয়।
আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি দিনের পর দিন গণতন্ত্রের প্রশ্নকে সামনে রেখে আন্দোলন করতে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখন বিরোধীদের পারমিশন দেয় না। এক বিরোধী দলের নেতাকে 80 বারের উপরে শুধু হাইকোর্টে গিয়ে মামলা করে 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 নিতে হয়, সভা সমিতির অধিকার নিতে হয়। এটা কোন গণতন্ত্র? কিসের গণতন্ত্র? জীবনের শেষ প্রান্তে এসে আমার 60-এর করে বয়স, জীবনের শেষ প্রান্তে এসে কোন ছবি আমি দেখছি? যে ছবি মানে দিয়ে শুরু হয়েছিল সেই ছবি দিয়েই না জীবন শেষ হচ্ছে। কোথায় অগ্রগতি হচ্ছে? আর একই সাথে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, বাঙালির বিরুদ্ধে তুমি অসংখ্য অভিযোগ এই যে করলাম আমি, সবাই করি, কিন্তু বাঙালি জাতি দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই অভিযোগ আমরা কখনো করতে পারতাম না। আজকে আমাদের বলতে বাধ্য হচ্ছি বাঙালি জাতি একটা দুর্নীতির মানে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে তাকে দুর্নীতিগ্রস্ত জাতিতে পরিণত করা হচ্ছে। এমনকি যাদেরকে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে যে এরা মানে টাকার জন্য এত টাকা তুলেছে বা এত মানে দুর্নীতি হয়েছে যে সেগ্রিগেট করতে পারছে না কারা যোগ্য অযোগ্য, গ্রুপ সি গ্রুপ ডি। এখানেও যদি আমি মানে ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে ভাতা দিই, কি বার্তাটা যায়? বার্তাটা যায় হলো যে আমি দুর্নীতিগ্রস্তদেরকে প্রোটেক্ট করবো, অর্থাৎ সরকার সরাসরি প্রোটেকশনে আসছে। একবার তো আমি নিয়োগের সময় টাকা তুললাম, দেদারে টাকা তুললাম, দুর্নীতি করলাম, আবার সেই দুর্নীতিগ্রস্তদের রক্ষা করবার জন্য ট্যাক্স পেয়ারের টাকা দিলাম। আমরা যাচ্ছি কোথায়? এবং আমার ছেলে মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আমার ছেলে বা আমাদের ছেলের বন্ধুবান্ধবরা, আমাদের সময় তো আমরা অন্ততপক্ষে কলেজে চাকরি পেয়েছি, বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছি, বাম আমলে একটার পর একটা মানে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি অনেকে করে। আজকে তৃণমূলের সব নেতাগুলো তো বাম আমলেই চাকরি করা। আজকে এসএসসি বছরকে বছর হয় না, আজকে কলেজ সার্ভিস কমিশন বছরকে বছর হয় না, এবং দলে দলে ছেলে পেলে তোমার পরিবারের আমি গ্যারেন্টি এই যে যেখানে তুমি শ্যুট করছো সেখানে যদি 100টা পরিবার থাকে, 100টা পরিবারের ছেলে পেলেই হয় ব্যাঙ্গালোরে, নাহলে চেন্নাইয়ে, নাহলে মাদ্রাজে। এই অন্তত মধ্যবিত্ত বাঙালি ছেলে পেলেদের তো চাকরি একটা একদম। এবার 1 মিনিট করে দিয়ে আমি শেষ করবো একদম। দেবাংশু 1 মিনিট দিলে তোমার হবে না, বিশ্বনাথ যে আমাকে ছোট করে এবার শেষ করবো আমি। একদম না আমি ওটাই ব্যাখ্যাটাই দিচ্ছি। একদম কিছু মিস ইনফরমেশন আছে তার মধ্যে। একটা হচ্ছে না একদম না বিশ্বনাথ, আপনার পার্সপেক্টিভ আমার নয়। পশ্চিমবঙ্গ অন্যান্য স্টেট থেকে কাজ করতে আসার সংখ্যার নিরিখে 4th। পশ্চিমবঙ্গ অন্য স্টেট থেকে কাজ করতে আসার সংখ্যার নিরিখে অবশ্যই কিন্তু পরিযায়ী শ্রমিকের নিরিখে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ র্যাঙ্কিংয়ে আছে। ইয়েস, প্রথম 4টে স্টেটে। বাট সেই পশ্চিমবঙ্গ অন্য স্টেট থেকে কাজ করতে আসা, অর্থাৎ কি বলে শব্দটা সম্পর্কে ইন্টার ইমিগ্রেশন বা কিছু একটা বলে, সেটাতে পশ্চিমবঙ্গ 4 নম্বরে আছে। আপনি সল্টলেক থেকে শুরু করে যে কোনো জায়গাতে যান, প্রচুর গুজরাটি, রাজস্থানী ছেলেপিলে পাবেন যারা এখানে কাজ করতে সেক্টর 5-এ কাজ করতে। 2 নম্বর পয়েন্ট বিশ্বনাথ, 2 নম্বর পয়েন্ট বিশ্বনাথ একটা কথা বললো বাঙালি জাতিকে দাগিয়ে দিয়ে। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না বাঙালি জাতি বলে। ত্রিপুরা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ রাজনৈতিক হিংসা নিয়ে আমি যে পলিটিক্যাল কিলিংস আপনি কেরালার নাম্বারটা একবার দেখুন, আপনি দেখলে বুঝবেন ফ্যাক্টর ইজ নট বাঙালি, ফ্যাক্টর ইজ কমিউনিস্ট রুল, ফ্যাক্টর ইজ কমিউনিস্ট। তেমন কেরালাতে বাঙালি নেই, সেখানে তো তেমন তো কেরালায় বাঙালি নেই। আমি বলছি যেটাকে আপনারা বাঙালির দোষ বলছেন, আমি বলছি যেখানে যেখানে কমিউনিস্ট, আমি বাইরের দেশের কথা বলছি না, যেখানে যেখানে কমিউনিস্টরা শাসন করেছে সেই জায়গার সোসাইটির মধ্যে ভায়োলেন্স আমরা করেছি তো। এই জন্যই এই জন্য বিশ্বনাথ, এই জন্যই কলকাতায় ব্রিজের ওপরে সন্ন্যাসীদের পুড়িয়ে মারা হয় না। দেখেন না তো, মুন্ডু কেটে ফুটবল খেলা হয় না, মুন্ডু কেটে ফুটবল খেলা হয় না। বক্তব্য কার? কে বিরোধীকে খুন করেছে? কোন বিরোধী খুন হয়েছে? অবশ্যই একটা লোকাল, বাট দ্যাট ওয়াজ নট পলিটিক্যাল কিলিং বিশ্বনাথ দা, দ্যাট ওয়াজ নট। আপনি তাহলে তো আপনাকে এক সেকেন্ড বিশ্বনাথ দা, তাহলে তো আপনাকে যে কোনো পাড়ার জন্য মার্ডারের জন্য মার্ডার হচ্ছে সেটাকে আপনি পলিটিক্যালে ঢুকাবেন, কেন ঢুকাবেন? আপনি যখন রাজনৈতিক হিংসার কথা বলছেন, বক্তব্যে কোনো সিপিএম বিজেপি অবশ্যই একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্বটা বিরোধী রাজনৈতিক হওয়ার জন্য খুন নয়। সৈকতদাকে 2 মিনিট আর রুদ্রদা 2 মিনিট লাস্ট। যদি মমতা বন্দ্যোপাধ্যায় দলের কাছে থাকে তাহলে আর 2016 আর 21 বিধানসভা ভোটের পর সব বিরোধী নেতারা প্রেস কনফারেন্স করে বলেছে ইলেকশন ভালো হয়েছে। বার্তা বলছে কাশফুলের বাগানে ভর্তি গোটা বাংলা। যাই হোক, আমার 1 নম্বর
হ্যাঁ। মহাকাশ নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ন্যারেটিভ দাঁড় করাতে পারে তাহলে বিশ্বনাথ দাস সমস্ত গল্পের প্রশ্নের উত্তর গল্পের কথা তৃণমূলের কাছে থাকবে। কি বলেছিল সবকিছু কাউন্টার করলে হবে না। আপনি কেটে দেখাবেন এই বাবা দেবাংশু বলতে পারেন, আমি কাউন্টার করবো না, আপনি কেটে দেখাবেন এই বাবা দেবাংশু বলতে পারেন, কত সোজা। কেরালা ঘোষণা করেছে না মমতাজি কি বলেছিলেন মহাকাশ নিয়ে একটা বলো। সে ঘোষণা করেছে 27 সালের মধ্যে আমরা বিপিএল বিলো পভার্টি ল্যান্ড মুক্ত একটা বিপিএল তালিকা মুক্ত একটা রাজ্য তৈরি। ওই মোদিও বলেছিল 2022 এ বুলেট ট্রেন হবে, ওরকম প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল ফুরফুরা রেল লাইন হবে। আমি উনি রেলমন্ত্রী আছেন এখন, তোমাকে এখন লন্ডনে যেতে হবে, কলকাতা লন্ডন কলকাতা থেকে লন্ডন, কলকাতা লন্ডনে কি সুন্দর শহর, লন্ডনে আমি এক সেকেন্ডে সময় দেবো, এবার রুদ্রদাকে দিয়ে আমি শেষ করব। আমি শেষ করব। কংগ্রেসের কাছে রাজনৈতিক কোনো চর্চার পরিবেশ নেই, আর এই রাজনৈতিক চর্চার পরিবেশে শুভেন্দুরা জন্ম নেয়, বিরাট পরিবেশ আছে, হিন্দুত্ববাদী রাজনীতির জন্ম হয়। এই যে বন্ধ একটা অন্ধকারময় রাজনৈতিক পরিবেশ তোমরা তৈরি করেছো, তাতে শুভেন্দু অধিকারী প্রোডাকশন রাজনীতির চর্চা করতে দেবে না। বাংলায় 26-এর নির্বাচন নিয়ে তো আলোচনা, 26-এর নির্বাচনটা এখানেই খুব গুরুত্বপূর্ণ। যেই তৃণমূলের মিথ্যাচারের যে ন্যারেটিভ, বিজেপি আরএসএস এর উগ্র হিন্দুত্ববাদের রাজনীতিকে বুকে জড়িয়ে নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মাটিতে রবীন্দ্র নজরুলের ছবির সামনে আমরা ডিবেট করছি। আজকে দুটো রাজনৈতিক দল একই প্রোডাকশন হাউসের স্ক্রিপ্টে নাট্য স্ক্রিপ্টে চলছে, আপনারা চলবে নাকি? বাংলা এসএসসি প্রাইমারি টেট কারখানা রুটি রুজি চালটা লাগছে কৃষক আব্বাস সিদ্দিকী স্ক্রিপ্টটা কাল লিখে দাও। বলছি আব্বাস না আমি বলছি আব্বাস সিদ্দিকী স্ক্রিপ্টটা কাল লিখে দাও। যে প্রকাশ করেছিল কল্লা কেটে নামিয়ে দেবো তোমার জোট করেছিল এটা জিজ্ঞেস করে দাও। এবার রুদ্রদা ও সাম্প্রদায়িক নয়, এটা বলুন সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক নয়, শেষ করব। আব্বাস সিদ্দিকী সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক নয়। আমি তুমি প্রশ্ন করেছো, আমি পাল্টা প্রশ্ন করি, আমি উত্তর দিয়েছি, তুমি উত্তর দাও। আমি আব্বাস সাম্প্রদায়িক ইয়েস অর নো, ক্লিয়ার অ্যানসার চাই না, বলো বাংলা মানুষ শুনতে চাই। একদম আব্বাস সিদ্দিকীকে আমি কোনোদিন দেখিনি দাঙ্গার রাজনীতিতে উস্কে দিতে। আরে কল্লা কেটে নামিয়ে দেবো, এই কি কথা? কল্লা ইয়ে নয়, কল্লা কেটে নামিয়ে দেবো কি কথা? কল্লা মানে কি কলা বলেনি কল্লা মানে আমি বলছি দাঙ্গার রাজনীতি করা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তোমরা নুসরাতকে লাইভ পোস্টে মেরে পেটাবো, এটা বিজেপির মব, বিজেপির মব কালচার। এবার রুদ্রদা আমি শেষ করব, আমি ক্যামেরা অফ করে দেব। এবার ক্যামেরা অফ করে দেব, ক্যামেরা অফ করে দেব, আমি সবার ক্যামেরা অফ করে দেবো বলার মাধ্যমে রোজিনাদি প্রমাণ করলো রোজিনার ডান্ডিকে রুদ্রনীলদা বসে না, কিছু করার নেই আর কি। মানুষ যদি আমাদের পছন্দ করে এটা তো তোমাদের ব্যর্থতা। যাই হোক, এটা নিয়ে বিরাট পছন্দ 18 থেকে 12 তোমাকে পছন্দ করবে, রোজিনা রহমান কারণ তৃণমূলকে পছন্দ করবে। হ্যাঁ ঠিক আছে, তুমি কেন একটা তৈরি করো, আবেগ একটা তৈরি করো। আচ্ছা তোমরা কি একই বৃন্তে দুটো কুসুমের পক্ষে এখনো, যেটা তোমাদের নেতারা সব বলছে? এবং সেটা কোন কুসুম জানতে হবে, সেটাই তো বলছি, কোন কুসুম আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি বলছি, সেটা নিয়ে উত্তর দিয়ে দিচ্ছি। এই তো আমারও সারদার একটা নাম সারদা। ঠিক আছে, একটা কথা বলে দিই, ওই আনন্দে এবার সবাই একটু সুযোগ করতে হবে। সৈকতের মতো করে পরিষ্কার একটা জিনিস বলেছে, কারণ সৈকতে একুল নেই ওকুল নেই, তাই ওকে একটা পরিষ্কার নিজের একটা জায়গা আসতে হচ্ছে। সবাই খারাপ আমরা ভালো, তো সবাই খারাপ না আমরা ভালো। এখানে 40-50 বছর ধরে যারা সৈকতদের দেখছেন তারা পরিষ্কার 26-এ সিদ্ধান্ত নেবেন। 26-এ কি হতে যাচ্ছে তার পূর্বাভাস বলছি, আমি চিন্তা করো না, তোমায় কুসুম অমলেট সব দেবো ভাই, একদম ওটা অপেক্ষা করছি নুন দিয়ে খাবো বলে। এবার তোমরা পাবে, তোমাদের কাছেও যায়, অন্তত মোহাম্মদ সেলিম তো পাবেনি। তো যাই হোক না কেন, এই একটাই কথা বলছি যে এতক্ষণ যা আমরা আলোচনা করলাম, ধরে নিলাম যে যারা শুনছেন তারা কিচ্ছু জানে না। আমরা আমাদের পার্টিকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, আর এদিকে উনি নিজের মতো করে বলেছেন। দেবাংশুর কথা যদি ধরে নিতে হয় তো তাহলে এটা খুব স্পষ্ট যে পশ্চিমবঙ্গে অত্যন্ত সুন্দর একটা বাতাবরণ বইছে, যেখানে পরিষ্কার মানুষ অত্যন্ত শান্তিতে আছে। খবরের কাগজ থেকে শুরু করে পাড়ার লোকেরা, মানে বেকার যুবক যুবতী থেকে শুরু করে বাকি যারা নিপীড়িত যারা রয়েছেন তারা যা চিৎকার করছেন, তো তারা প্রত্যেকেই মিথ্যেবাদী। যা তৃণমূল ঘটাচ্ছে তা সেগুলো মাত্র চক্রান্ত। পশ্চিমবঙ্গের একটু বলো, উন্নয়ন আর কোনো দিকে নেই, এইটুকু বলতে পারি। বাকিটা পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছেন। কি তোমরা কিভাবে বলছি ডিমের কুসুমটা বলো, একই বৃন্তে দুটি কুসুম, তোমাদের নেতারা বিরোধিতা করছে, তুমি কি পার্সোনালি বিশ্বাস করো এই তত্ত্বে, যেটা নজরুল ইসলামের বিখ্যাত কবিতা আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, বিশ্বাস করো কি করো না? নেতা বিরোধিতা করছে ভাই, ন্যাশনাল মিডিয়া বলো, তোমার এক মিনিট কি
তাহলে কে বলেছে বলো? প্রচুর নেতা, কি ওই তো বিভিন্ন পোর্টালে নাম বলো, তোমাদের নেতা। নাম বলো। নাম কি তোমার লিঙ্ক পাঠিয়ে দেবো? বলো। নাম বলো না। হ্যাঁ হ্যাঁ দেখো পরিষ্কার একটাই কথা বলি, যে ধর্মের যাই হোক না কেন, যেটা যখন কাজী নজরুল ইসলাম যখন লিখেছিলেন সেই সময়তেই পরিবেশ তৈরি ছিল না, এবং এই যে পরিবেশটা তৈরি হয়েছে এটা অত্যন্ত রকম দুর্ভাগ্যজনক। একটা উগ্র ইসলামিক যে জঙ্গি গোষ্ঠী তারা এই কাজগুলো করে, কিন্তু তার বাইরে নজরুল ইসলাম কি উগ্র মুসলিমের কথা বলেছেন এই কবিতাটার মধ্যে? হিন্দু মুসলমান তুই তো বলেননি। আরে মনে হচ্ছে রোজিনাদি তোমার কুসুমের পাঠ কি পাঠ না ক্লিয়ার বলো তো? আরে একটা রোজিনাদিকে তুমি তোমাদের হিন্দু মুসলিম আমরা যে একসাথে বলি, তুমি রোজিনাদি একজন সাংবাদিক, একজন ব্যক্তি মানুষ মাঝে বসে আছে, তুমি বলো ওই ইমামদের কথা বলো বলো রোজিনাদি তোমার দুইটি কুসুমের পাঠ কি না? তোমাদের কুসুমের পাঠ রোজিনাদিদের মতো মুসলিম নাকি সবাইকে তোমরা একসাথে ফেলতে চাও? একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, একজন রোজ খুন হয়ে যাবে, একজন রক্ত স্নান। এই পরিবেশটা তো কাম্য নয় কোনো জায়গায়। আমি ওটাই বলছি, যারা রক্ত স্নান করেছে তারা তো সন্ত্রাসবাদী, তাদের দায়িত্ব সব মুসলিম। একদমই তাই। ইসলামিক টেররিস্ট গ্রুপ, তোমার প্রবলেম কোথায়? না প্রবলেম না, প্রবলেম হচ্ছে মারো। আমার কথা ভাই সব জানতে হলে তো গডসের দায় কি রুদ্রনীল ঘোষ নেবে? একটু দাঁড়াও, গডসের দায় কি রুদ্রনীল ঘোষ নেবে? তোমার বাড়ির লোক নিয়ে নিয়েছে। নাইনি তো, তুমি নেবে? নিয়ে নিয়েছে। সাধ্বী প্রজ্ঞার দায় নিয়ে নিয়েছে। সাধ্বী প্রজ্ঞা তোমার বাড়ির লোক মালেগাঁও বিস্ফোরণের খুনি প্রমাণিত দায় নেবে। তোমার বাড়ির সব লোক যোগাযোগ রাখে ওদের সঙ্গে। কাদের সাথে রাখে? ওই যাদের কি সব বলছো, কাদের কাদের যোগাযোগ রাখে? আমি কি করে জানি? আর আবার তোমার সাথে যোগাযোগ রাখে? দেখছি তো। দেখো আরে ভাই আমি বলছি, আরে ভাই একটাই কথা, উগ্রতা হিন্দু। আরে তোর ভাই এরা যেটা বলতে দিচ্ছে না, কেন তুমি বলতে দিচ্ছ না যে হিন্দু চিহ্নিত করে করে মারা হয়েছে? একদম পরিষ্কার সাধারণ মুসলিমদের এই কারণে নিতে হবে, কারণ ইসলাম শান্তির ধর্ম। যারা শান্তির ধর্মের মানুষ রয়েছেন সেই সমস্ত ইসলামিক মানুষজন যারা এই দেশ ভালোবাসেন, এই দেশের সব মানুষকে ভালোবাসেন, তাদের এই যে ইসলামের নাম করে যে কয়েকজন উগ্রবাদ ছড়াচ্ছে, তা মুর্শিদাবাদ হোক বা পাহেলগাঁও যেখানেই হোক না কেন, তাদের বিরুদ্ধে দল মত ধর্ম নির্বিশেষে কথাটা বলতে হবে। সবাই রাস্তায় মিছিল করেছে, মসজিদের সামনে ভাই তোমাকে কে বলতে বলেছে? তোমাকে বলতে বলা হয়েছে, আবার কে মিছিল বলেছে? আরে মিথ্যাবাদী 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 মিথ্যাবাদী। আমি জনগণকে আপিল করছি, আমি জনগণকে আপিল করছি। আরে ভাই তোমরা ওমর আব্দুল্লাহকে বলো, ওমর আব্দুল্লাহকে বলো, ওখানের মুখ্যমন্ত্রী, ওখানের মুখ্যমন্ত্রী, কাশ্মীরের মুখ্যমন্ত্রী, কাশ্মীরের মুখ্যমন্ত্রী মোহাম্মদ সেলিমকে যতক্ষণ না মুখ্যমন্ত্রী করা হচ্ছে ততক্ষণ সৈকত চেঁচিয়ে যাবে, যতক্ষণ না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে ততক্ষণ সৈকত থামবে। আমি এখানেই থামাবো একদম। এই মুহূর্তে দাঁড়িয়ে 26 নির্বাচন, আপনারা 26 নির্বাচনের আগে কি হতে চলেছে আপনারা কিছুটা পূর্বাভাস পেলেন, দেখতেই পাচ্ছেন যে 3 রাজনৈতিক দল যেখানে একদম এই মুহূর্তে দাঁড়িয়ে খণ্ডযুদ্ধ, কারণ ইস্যু প্রচুর, ইস্যু অনেক, সেটাকে হাতিয়ার করবে কি না সেটা দেখা যাবে। এখনো অনেকগুলো মাস বাকি আছে, এই রকমই ডিবেট আসতে থাকবে বঙ্গ টিভিতে, এবং এই রকমভাবেই খোলামেলা আলোচনা যেখানে সবাইকে বলার সুযোগ করে দেওয়া হবে এবং সবাই যাতে তার কথাটা বলতে পারে। আশা করি আপনাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।